সবাইকে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্রিনে যে সেই শব্দটা দেখতে পাচ্ছ ফার্স্টে, সেটা হচ্ছে বাবা লিপিড। তো আজকে গত দুই ক্লাসে আমরা প্রোটিন এবং শর্করা সম্পর্কে আলোচনা করছি। আজকে আমরা লিপিড সম্পর্কে আলোচনা করব। দেখো, ফার্স্টে যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ, আমি লিপিডে একটা মাইন্ড ম্যাপিং এখানে সেট করে রাখছি। ফার্স্টে দেখো, এই যে লিপিড লেখা আছে। তো লিপিডটাকে হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল লিপিড, একটা হচ্ছে কম্পাউন্ড লিপিড, আর একটা হচ্ছে ডিরাইভড লিপিড। অর্থাৎ সিম্পল মানে হচ্ছে সাধারণ লিপিড, তারপর একটা হচ্ছে যৌগিক লিপিড, আর একটা হচ্ছে উদ্ভূত লিপিড। সিম্পল লিপিডটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফ্যাটি সাবস্টেন্স, একটা হচ্ছে ওয়াক্স। ওয়াক্স মানে হচ্ছে তোমার মোম। অর্থাৎ সরল যে লিপিড, ওটাকে যে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে চর্বি। ফ্যাটি সাবস্টেন্স হচ্ছে বাবা স্নেহদ্রব্য, যেটাকে বলা হয় স্নেহদ্রব্য, এবং ওয়াক্স মানে হচ্ছে মোম। মানে এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্নেহদ্রব্য আর একটা হচ্ছে মোম। আর স্নেহদ্রব্য যেটা, ওইটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফ্যাট আর একটা হচ্ছে অয়েল। ফ্যাট মানে চর্বি, অয়েল মানে তেল। এই দুইটা ভাগে ভাগ করা যায়। কম্পাউন্ডে দেখো, কম্পাউন্ড কিন্তু আবার চারটা ভাগে ভাগ করছে: ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড এবং হচ্ছে লিপোপ্রোটিন। তো এই যে চারটা দেখতেছো, এই চারটা কিন্তু আবার খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা বইয়ে থেকে এটা বিস্তারিত আমরা জানবো। আজকে স্লাইডে খুবই কম পড়া, আমরা খুব তাড়াতাড়ি স্লাইডটা শেষ করে এরপর বইয়ে ঢুকে যাবো। এবং এই চারটা ওয়ার্ডই, এই চারটা ওয়ার্ড থেকে যে কত এমসিকিউ আসছে বোর্ডে প্লাস লিটল অ্যাডমিশন টেস্টে, অকল্পনীয়। এরপর দেখো, উদ্ভূত যে লিপিড, এটাকে তিন ভাগে ভাগ করা যায়: একটা হচ্ছে স্টেরয়েড, আর একটা হচ্ছে টার্পিন, আর একটা হচ্ছে রাবার। যাই হোক, আমি যে বইয়ে বিস্তারিত আলোচনা করবো, তো এখানে আর কিছু বাড়ালাম না। বাট একটা দেখো, উপরে গুরুত্বপূর্ণ লাইন লেখা আছে, হ্যাভ নো ফিক্সড মেল্টিং পয়েন্ট। ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। তার অর্থ হচ্ছে কোনো নির্দিষ্ট কোণায় লিপিডের। ওকে, দেখো আমরা নেক্সট স্লাইডটায় চাই। নেক্সট স্লাইডে বাকি স্লাইডটা কোথাও, আমি যদি করি এখানে। সরি, একটু সমস্যার জন্য অত্যন্ত দুঃখিত। এখন দেখো, এখন যেটা দেখা যাচ্ছে, এটা দেখো অ্যালকোহল এন্ড ফ্যাটি অ্যাসিডের এস্টার। দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ, দেখো, এটা হচ্ছে অ্যালকোহল এবং লিপিড জিনিসটা আসলে কি। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে লিপিড বিষয়টা আসলে কি। তো এই লিপিডটা হচ্ছে তোমার অ্যালকোহল এবং হচ্ছে ফ্যাটি অ্যাসিডের একটা এস্টার। অ্যালকোহল কি, ফ্যাটি অ্যাসিড কি, ওই বিস্তারিত আমরা আলোচনা করব। এরপরে দেখো, আমরা একটা ছক দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। এই ছকটা হচ্ছে ফ্যাট আর হচ্ছে অয়েলের, অর্থাৎ দুইটা খুবই কাছাকাছি শব্দ, পার্থক্যের মধ্যে খুবই সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। সূক্ষ্ম পার্থক্যটা কি? দেখো, ফ্যাট মানে ইংলিশে কি চর্বি, আর অয়েল মানে কি তেল। চর্বি আর তেল আমরা কিন্তু একটু গুলাই ফেলতে পারি, যে চর্বি আর তেলের মধ্যে আহামরি কি পার্থক্য থাকতে পারে আসলে। তো ওইটাই আমরা এখন দেখবো। দেখো, চর্বি যেটা, ওইটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর। যেটা তেল, ওটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তো এখন দেখি এই সম্বন্ধে আমরা কিছু ডিটেলস জানবো, এবং এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সিকিউ, কিছু কিছু ভালো ভালো এমসিকিউ এখানে আসে। ওকে, দেখো, এটা হচ্ছে লং
চেইন ফ্যাটি অ্যাসিড মানে দীর্ঘ শিকড় ফ্যাটি অ্যাসিড। যেটা চর্বি পাবো ওটা হচ্ছে লং চেইন ফ্যাটি অ্যাসিড, এবং যেটা তেল অর্থাৎ অয়েল ওটা হচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। দেখা একটা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে বাবা এইচএসসি তো হচ্ছে অনেক পড়া। তো সেই ক্ষেত্রে তোমরা দুইটা পার্থক্য মুখস্থ করতে পারবে না, তোমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা সাইডের পার্থক্য তোমাদের মুখস্থ রাখতে হবে যাতে তুমি অন্যটা অটোমেটিক পারো। তো কিছু কিছু পার্থক্য আছে যেটা আসলে একটা একটা যেমন নর্মাল কি হয়, এই যে লং আছে এটা বিপরীত শর্ট হবে। বাট কিছু কিছু পার্থক্য আছে যেটা সম্পূর্ণ টোটালি ডিফারেন্স। ওটা তোমরা দেখে রাখবে যাতে পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারো। এরপর দেখো ফ্যাটি অ্যাসিড যেটা আছে এটা হচ্ছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এটা কি আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তারপরে দেখো রুম টেম্পারেচার অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই চর্বি কিন্তু আমার সলিড। বুঝতে পারছো, এটা কিন্তু আমার সলিড। আর এখানে একটা ভুল লেখা আছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা কঠিন, সলিড মানে হচ্ছে কঠিন। আর সেমি সলিড, সেমি সলিডটা এখানে হবে। দুইটাই অর্থাৎ কঠিন বা অর্ধ কঠিন হবে। বুঝতে পারছো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চর্বি হচ্ছে কঠিন বা অর্ধ কঠিন। মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে গলনাঙ্ক, তাই গলনাঙ্ক হচ্ছে অনেক হাই, প্রায় 70 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং এইটা হচ্ছে খুবই লো, 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এটা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছ এখানে, পাম অয়েল, কোকোনাট অয়েল, বাটার অর্থাৎ মাখন। আর এটা হচ্ছে ভোজ্য তেল, ফুড। ওকে, এরপর দেখো আমি 3 নম্বর স্লাইডে যাচ্ছি। তো 3 নম্বর স্লাইডে আহামরি কিছু নাই, এনজাইম সম্পর্কে কিছু নাম এখানে তোমরা দেখতে পাচ্ছ। সো দেখো এনজাইমের কিছু কিছু এনজাইমের গুরুত্বপূর্ণ কিছু এনজাইম, এবং এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। হাই মানে এটা হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ এটা মানে বলার বাইরে। ম্যাক্সিমাম এটা আসে, ম্যাক্সিমাম এক্সামে এটার ব্যবহার, তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো বা তোমাদের এইচএসসি বলো, এটার ব্যবহার কিন্তু আমার হিউজ। এই ব্যবহার, তুমি ব্যবহার থেকেও অনেক এমসিকিউ হয়, প্লাস অনেক সিকিউ এখান থেকে আসে। তো আমরা যেহেতু বই থেকে দেখবো তাই আমি এখানে স্লাইডে রাখি নাই। So, চলো আমরা এখন বইয়ে ঢুকে পড়বো। স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, আশা করি দেখতে পাচ্ছি সবাই। দেখো, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। তো আমাদের পড়ার টেকনিকটা কিন্তু ফার্স্টে আমরা স্লাইডের মাধ্যমে যে বিষয়গুলো বুঝে নেওয়া দরকার ওগুলো বুঝে নিই, পরে আমরা কি করি, বই দেখে দেখে করি যাতে বইয়ের সাথে আমাদের দূরত্বটা না তৈরি হয়। এবং লাস্টে আমরা কি কিছু গুরুত্বপূর্ণ টেকনিক দিয়ে মনে রাখি, কিছু কিছু ছন্দের মাধ্যমে মনে রাখি, যেটা তোমাদেরকে দিন শেষে অনেক হেল্প করবে যখন তুমি কম্পিটিটিভ এক্সামে যাবা, তখন বুঝতে পারবে আসলে এটা গুরুত্ব কতটুকু। ওকে, চলো শুরু করি। লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, ফার্স্ট কোশ্চেনটাই হচ্ছে লিপিডটা আসলে কি। তো লিপিডটা হচ্ছে আপনার যে অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার, এটা হচ্ছে আমার রাসায়নিক বর্ণনা। অ্যালকোহল কি বাবা, অ্যালকোহলের একটা মূল তোমরা ওই প্রোটিনের সময় পড়ছো, হচ্ছে ওএইচ। আর ফ্যাটি অ্যাসিড যেটার হচ্ছে COOH, অ্যাসিডের, এটা হচ্ছে অ্যাসিডের হচ্ছে কার্যকরী মূলক। তো এইটা আবার হচ্ছে বাবা অ্যাস্টার, অ্যাস্টারের হচ্ছে বাবা COOR, এটা হচ্ছে আবার অ্যাস্টার। যাই হোক, এগুলো হচ্ছে কার্যকরী মূলক। এত ডিটেলস জানা তোমার লাগবে না, তুমি জাস্ট এতটুকু মনে রাখো যে অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড, তোমাদেরকে একটু লিখে দিই যাতে তোমাদের মনে থাকে। এবং যে লাইনগুলো দাগানো আছে ওই লাইনগুলো দাগাই নিবা তোমাদের বই, অবশ্যই বই সব সামনে রাখবা। দেখো, অ্যালকোহল প্লাস ফ্যাটি অ্যাসিড ফ্যাটি হচ্ছে অ্যাস্টার।
অ্যালকোহল আর হচ্ছে ফ্যাটি অ্যাসিড এই অ্যাস্টারটাই হচ্ছে, যাই হোক এখানে যদি ভালো মতো লেখা যায় না, দেখো ফ্যাটি অ্যাসিড অ্যাস্টারটা হচ্ছে লিপিড। তাহলে ফার্স্টে আমরা কি জানলাম, লিপিড কাকে বলে, আমরা ওই সম্বন্ধে একটু ধারণা পেলাম। এরপরে দেখো লিপিডটা আসলে কি শক্ত থাকে, কি খায় না মাথায় দেয়, না নরম থাকে, না কি থাকে, বা টেম্পারেচারে এটার পরিণতি কেমন হয়। দেখো নর্মাল টেম্পারেচারে লিপিডটা হচ্ছে শক্ত থাকে। তো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রত্যেকটা লিপিড কি তরল থাকে। দেখো লিপিডকে চর্বি বা স্নেহ, এবং তরল লিপিডকে তেল বলা হয়। এটা শক্ত, বাবা আমরা ওই যে ডিফারেন্সটা পড়ছি, যেটা শক্ত ওইটা কি চর্বি, আর যেটা তেল ওটা হচ্ছে তরল। এই যে দেখো নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নাই। কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, এরপরে দেখো লিপিডের বৈশিষ্ট্যতে আমরা চলে আসছি। লিপিড হচ্ছে বর্ণহীন, গন্ধহীন এবং হচ্ছে স্বাদহীন, এবং এটা কি অদ্রবণীয়। লিপিডটা কি অদ্রবণীয়। ওকে, তুমি দেখো এত এত বৈশিষ্ট্য কি মনে রাখার কোনো দরকার আছে না, অবশ্যই না। যেগুলো গুরুত্বপূর্ণ আমি এগুলো বলে দিচ্ছি। এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, লিপিডের কোনো নির্দিষ্ট গণনাঙ্ক নাই। এবং 9 নাম্বারটা, এই লিপিডের সাথে সুরান 3 দ্রবণটা যোগ করলে এটা কি কি বর্ণ ধারণ করে, কিন্তু লাল বর্ণ ধারণ করে। তুমি দেখো সাদা উষ্ণতায়, ওই যে যে লাইনটা আমরা আগে পড়ে আসছে ওইটাই। দেখো তারপর কিছু এই যে হালকা পাতলা রেডিং দিবা, যে লিপিড পানিতে হালকা পানিতে ভাসে। হাইড্রোলাইসিসে কি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। গ্লিসারল মানে কি অ্যালকোহল, এটা কি অ্যালকোহলেরই উপজাত হচ্ছে গ্লিসারল। যেটা হচ্ছে 3টা ওএইচ থাকবে গ্লিসারলে। তোমরা যখন গ্লিসারিন করতে যাবা, তো গ্লিসারিন যখন রাসায়নিক ভাবে পুরোটা স্ট্রাকচার লিখতে যাবে, তখন দেখবে যে গ্লিসারিনের 3টা ওএইচ আছে। যাই হোক ওইখান থেকে তোমার আসছে গ্লিসারল, মূলত অ্যালকোহলিক। তো অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে। কারণ কি ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের অ্যাস্টারই তো তোমার লিপিড, ওটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি ভাঙি, তাহলে অবশ্যই ওইটাই পাবো। তো ওইগুলাই লিখছে। দেখো বেসিক হচ্ছে এটা, তো আমাদের বেসিক এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আসলে লিপিডের গঠন। লিপিডের যে গঠন আছে এগুলো জাস্ট রিডিং দিবা। লিপিডের গঠনটা এই যে সালোক সংশ্লেষণে গ্লাইকোলাইপিড বিশেষ ভূমিকা পালন করে। তারপরে যে মণিজাতীয় লিপিড পাতার ভূমিকা, বহিরাবরণে কিউটিকল সৃষ্টি করে অতিরিক্ত কোষের লাভ রোধ করে, খুবই গুরুত্বপূর্ণ হবে এটা। ফসফোলিপিড আয়নের বাহক হিসেবে কাজ করে। আমি যেগুলো বলতেছি ওগুলো কিন্তু আবার দাগাই নেই। এরপর দেখো আমরা যে ছকটা দেখতে পাচ্ছি এখানে, স্লাইডে কিন্তু সেম ছকটাই দেখছি। এখানে আমরা ইংলিশে দেখছি, এখানে হচ্ছে বাংলা। তো চলো নেক্সট চলে যাই। দেখো এখানে আসার আগে আমি তোমাদের যে ডিফারেন্সটাও দেখাই দিচ্ছি, চর্বি আর তেলের যে ডিফারেন্স তোমাদেরকে স্লাইডে দেখাই দিচ্ছি। দেখো রাসায়নিক গঠন প্রকৃতি অনুসারে লিপিডটা হচ্ছে 3 প্রকার: সরল, যৌগিক আর উদ্ভূত। আণবিক গঠন অনুযায়ী, রাসায়নিকটা তো আমরা স্লাইডে দেখছি, দেখো আণবিক গঠন অনুযায়ী কয় প্রকার। আণবিক গঠন অনুযায়ী কিন্তু লিপিডটা কত, 5 প্রকার। এবং 5টা প্রকারের মধ্যে কি কি আছে দেখো, নিউট্রাল আছে, ফসফো আছে, গ্লাইকো আছে, টারপিনয়েডস আছে এবং মোম আছে। অবশ্যই অবশ্যই মনে রাখবা কি কি আছে। এরপরে দেখো সরল লিপিড যেটা, সরল হচ্ছে যেসব লিপিডের বিশ্লেষণে স্নেহ পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, সেটাই হচ্ছে সরল। মানে ওই যে বেসিক যে জিনিসটা, তুমি ওই জিনিসটাকে ভাঙলে আর কিছুই পাবে না, ওটাই হচ্ছে আমার সরল। এই সরল লিপিডটা কোন দুইটা জিনিস, একটা হচ্ছে স্নেহটুকু আর একটা হচ্ছে মোম। কিন্তু ওই স্লাইডে স্লাইডে কিন্তু ওগুলো দেখাই দিচ্ছে যে সরল লিপিড, সরল লিপিডটা কয় প্রকার, 2 প্রকার: স্নেহদ্রব্য, মোম স্নেহদ্রব্য, আবার হচ্ছে চর্বি আর হচ্ছে তেল। কে বুঝে যাচ্ছে সবাই পড়া, বুঝতে পারতেছে সবাই? ওকে, দেখো চর্বিটা হচ্ছে, চর্বির ডিফারেন্সটা কিন্তু আমরা অটোমেটিক ওখানে পড়ে আসছি। তো এখানে কি কি আছে তোমরা জাস্ট রিডিং দিবা। দেখো যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সাধারণ রুম টেম্পারেচারে 20 ডিগ্রি সেলসিয়াসে কঠিন বায়ুতে পরিণত যায়, দেখছো কঠিন বায়ুতে অবস্থায় বিরাজ করে, এটা চর্বি। দেখি উদ্ভিজ চর্বি বা পাম অয়েল, এটা আমরা কিন্তু এখানে দেখছি যে হাই টেম্পারেচার পূর্ণাঙ্গ বেশি, নিম্ন তাপমাত্রায় কি জমাট বাঁধে। তাহলে কি আমাদের কিন্তু ফার্স্টে আমরা স্লাইডে যা দেখছি সেম জিনিসটাই কিন্তু আমাদের এখানে চলে আসছে। ওকে, দেখো স্লাইডে স্লাইডে যা দেখছি ওইটাই কিন্তু আমাদের এখানে আসছে। ওকে,
এরপরে দেখো, এরপরে দেখো এই তেল যেটা আছে, তেলও কিন্তু সেম, এই যে সাধারণ ভোজ্য তেল পূর্ণাঙ্ক কম, চর্বিতে কাজ, রিডিং দিবা। তো এই পর্যন্ত আমাদের কিন্তু ক্লিয়ার। এরপরে দেখো ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড সম্পর্কে যদি আলোচনা করতে যাই, তোমাদেরকে এখানে গুরুত্বপূর্ণ যে দুইটা জিনিস আছে, এইটা আগে আমরা তোমাদের পড়াই দিই। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হলো, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা, এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আনস্যাচুরেটেড, আগে তোমরা জানছো যে নামের শুরুতে আন বা নামের শুরুতে নন থাকলে ওইটা কি হয়, খারাপ হয়। বাট এই ক্ষেত্রে আনস্যাচুরেটেডটাই কিন্তু আমাদের দেহের জন্য ভালো, যেটা স্যাচুরেটেড ওইটাই দেহের জন্য খারাপ। বুঝতে পারছো? মানে উল্টা, উল্টা এখানে চলে আসছে। তাহলে আনস্যাচুরেটেড আর স্যাচুরেটেড এর বিষয়টা কি বুঝতে পারছো? নর্মালি আন বা নন, এই ওয়ার্ডটা হচ্ছে, এই ওয়ার্ড গুলো হচ্ছে নেগেটিভ, যেগুলো নর্মালি কি হয়, পরিবেশের জন্য বা শরীরের জন্য খারাপ হয়। বাট এই ক্ষেত্রে এটা হচ্ছে উল্টা, অর্থাৎ আনস্যাচুরেটেড বিষয়টাই শরীরের জন্য ভালো, স্যাচুরেটেড খারাপ, এটাই লেখছে এখানে, আর কিছু না এখানে। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা প্রাণীর চর্বিতে থাকে, আর্টারি যাত্রে জমা হয়ে রক্ত চলাচলের পথ শুরু করে দেয়, তাই হৃদরোগ হয়। দেখো আর্টারি মানে কি, আর্টারি মানে কিন্তু ওর ধমনী, ধমনী গুলো কিন্তু যেইভাবে থাকে, বুঝতে পারছো? তো এখানে কি, ওই অ্যাসিড বা চর্বি যেগুলো আছে না, চর্বি যে গরুর মাংসের তেল টেল, যারা দেখবে পুরান ঢাকায় থাকে, ওরা যে প্রচুর পরিমাণে বিরিয়ানি খায়, ওদের দেখবে হার্ট অ্যাটাক, যেটা হৃদরোগ, ওটা কিন্তু অনেক হয়। ওদের কি হয়, চর্বি গুলা সাথে তাই না কি হয়, আস্তে আস্তে জমা হয়ে এখানে কি, এই রাস্তা যেটা আছে এটাকে সরু করে দেয়, আস্তে আস্তে সরু করে দেয়। কিছু কিছু দেখা গেছে এখান থেকে রক্ত চলাচল করতে পারতেছে না, রক্ত চলাচল করতে পারতেছে না, আস্তে আস্তে সরু হয়ে হয়ে আস্তে আস্তে রক্ত যখন চলাচল করতে পারে না, তখনই কিন্তু এই হৃদরোগটা হয়। তো এটা কোনটার জন্য হয়, এটা কিন্তু স্যাচুরেটেড এর ক্ষেত্রে, নট আনস্যাচুরেটেড। আশা করি ক্লিয়ার হয়েছে। এবং দেখো এখানে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড হচ্ছে হাইড্রোকার্বন চেইন, যার এক মাথায় কার্বক্সিল গ্রুপ থাকে। কার্বক্সিল গ্রুপের ডিহাইড্রেশন বিক্রিয়ার মাধ্যমে ওএইচ গ্রুপে ওএইচ সাইটোপের সংযোগকে বলা হয় অ্যাস্টার লিঙ্কেজ। ও সরি, পরের লাইনে চলে আসছে। দেখো হাইড্রোকার্বন চেইন, যার এক মাথায় একটা কার্বক্সিল গ্রুপ থাকে, কার্বক্সিল গ্রুপের ডিহাইড্রেশন বিক্রিয়ার মাধ্যমে ওএইচ সাইট গ্রুপের সংযোগকে বলা হয় অ্যাস্টার লিঙ্কেজ। ফ্যাটি অ্যাসিড চেইনে কোনো ডাবল বন্ড না থাকলে তাকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যাই হোক, এগুলো হচ্ছে রাসায়নিক ব্যাপার স্যাপার, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, হাবিজাবি। জাস্ট তোমাকে এইখানে যা মনে রাখতে হবে ওইটা হচ্ছে এই যে, যে দুইটা লাইন, আমি কিন্তু তোমাদের ভাবে দেখাও দিচ্ছি কোনগুলা পড়তে হবে, কোনগুলা পড়তে হবে না, কোনগুলো স্কিপ করতে হবে, কোনগুলাই বেশি টাইম দিতে হবে, কোনগুলাই কম টাইম দিতে হবে। তাহলে দেখো, এই লাইনগুলো তোমার কোনো পড়ার দরকার নেই। এই যে এইটা আবার একটু দেখে রাখবে, এই তিনটা কার্বন, তিনটা হাইড্রোক্সি পার্শ্বিক গ্রুপ থাকে, আর এই যে নিচে কিন্তু মাস্ট। ওকে, নেক্সট চলে যাই। হাইড্রোকার্বন চেইন দেখতে পাচ্ছ? ওকে, এরপরে দেখো অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। এই অত্যাবশ্যকীয় আর অনাত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড মনে রাখার কি উপায়? দেখো অনেক মানে খুবই কাছের নাম, মানে তোমাকে কনফিউশন হয়ে যেতে পারে যে লিনোলিক, লিনোলেনিক। একটা জিনিস মনে রাখবা, লিগনিক, লিক আর নামের শেষে নিক, হচ্ছে লিনোলিক, আর একটা হচ্ছে লিনোলিনিক। অর্থাৎ লিক আর নিক থাকলে লিক, নিক, নামের শেষে যদি লিক আর হচ্ছে নিক থাকে, তাহলে ওইটা কি, ওই অ্যাসিডটা হচ্ছে অত্যাবশ্যকীয় মানে আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। এখানে দেখো লেখা আছে যে মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণী ফ্যাটি অ্যাসিডের নবম কার্বনের পর কোনো ডাবল বন্ড তৈরি করতে পারে না, খাদ্যে সামান্য আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যোগ করতে হয়। এই জন্যই লিনোলিন এবং লিনোলিক অ্যাসিড দ্বয়কে আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বলা হয়। আমাদের খাদ্যে সাধারণত কি যথেষ্ট আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে,
পুষ্টিজনিত অসুবিধা দেখা যায় না। তোদের এখান থেকে মনে রাখতে হবে যে কোনটা আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। নামের শেষে দেখবে যেটা লিগনিক আছে ওটা হলো আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। এরপরে দেখো সিস এবং ট্রান্স। সিস এবং ট্রান্স তোমরা যদি কেমিস্ট্রি জৈব যৌগ চ্যাপ্টারটা পড়ো তাহলে তোমরা অটোমেটিক এটা বুঝে যাওয়ার কথা কোনটা সিস কোনটা ট্রান্স। মনে রাখবা সিসটা হচ্ছে পাশাপাশি। সিসটা কি? পাশাপাশি। সিস এটা হচ্ছে সাইডে, সাইড বা কি পাশাপাশি তো থাকবে। সিসটা হচ্ছে পাশাপাশি, ট্রান্স যেটা এটা কিন্তু ক্রস করবে। ট্রান্সটা কি করবে? ট্রান্সটা হচ্ছে ক্রস করবে। এই দেখো, এই যদি উদাহরণের মাধ্যমে যে এইচটা দেখছো আর এইচটা দেখছো কিভাবে রয়েছে, ক্রস করে রয়েছে, দেখছো? দেখতে পাচ্ছ এই যে এই এইচ আর এইচটা কিন্তু ক্রস করে আছে। আবার এই এইচ আর এইচটা দেখছো এটা কিন্তু পাশাপাশি। তো যেটা সিজ ওইটা হচ্ছে সাইডে মানে পাশাপাশি, যেটা ট্রান্স ওটা হচ্ছে যে ক্রস করে আছে। ওকে, এরপর দেখো কোনটা আমাদের জন্য ভালো। মনে রাখবে যে ট্রান্সটা হচ্ছে আমাদের জন্য দেহের জন্য ভালো। ট্রান্স যেটা হচ্ছে তোমার ক্রস করে থাকে ওইটা আমাদের দেহের জন্য উপকার। আর যা আছে বা করার দরকার নেই, হ্যাঁ রিডিং দিবা। সিএইচ থ্রি পর 3 নং কার্বন ডবল বন্ড থাকে, থাকলে ওটা হচ্ছে ওমেগা 3। 6 নাম্বার কার্বন যদি থাকে ওটা ওমেগা 6। খুবই ইজি। আমাদের 3 নাম্বার কার্বন যদি থাকে তাহলে ওটার নাম হচ্ছে ওমেগা 3। যদি 6 নাম্বার কার্বনে থাকে তাহলে ওটা কি ওমেগা 6। ওকে, এরপরে দেখো মোম যেটা আছে, উদ্ভিদে প্রাপ্ত এক অনুমোমে 24 থেকে 36টা কার্বন পরমাণু থাকে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউটা কিন্তু আসে যে মোমে পয়েন্ট কতটি, কত থেকে কত পর্যন্ত কার্বনের রেঞ্জ। এটা হচ্ছে আমার 24 থেকে 36। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মোম তো অনেক দেখছি, মোম তো আমরা কি অনেক দেখছি, বাট কখনো তো মানে মোম কিভাবে গঠিত হয় এটা জানা হয়নি, রাইট? ওকে, আমরা এখন জানবো যে মোমকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো। তার আগে আমরা জানবো মোমকে গঠন করতে কি লাগে, মানে একটা একটার পরিপূরক। দেখো, মোমকে যদি আমরা গঠন করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের কি লাগবে, ফার্স্টে হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এফ, এফ ফর ফ্যাটি, এ ফর অ্যাসিড। ওকে, ফ্যাটি অ্যাসিড লাগবে। এরপর লাগবে আমাদের মনোহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহল। ওকে, এরপরে লাগবে আমাদের এই দুইটা জিনিসকে এস্টারীভূত করা, অর্থাৎ এস্টারিফিকেশন করা। একটা বিক্রিয়ায় তোমরা পাবা কেমিস্ট্রি জৈব যৌগতে, অ্যাসিড আর হচ্ছে অ্যালকোহল, এই দুইটাকে আমরা এস্টারিফিকেশন করব, যেটার বিক্রিয়ার নামটাই হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। দেখ, ওরা কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। তুমি কিন্তু এখানে যে জিনিসটা শিখতে পারলে এটা কিন্তু কেমিস্ট্রি জৈব যৌগের চ্যাপ্টারের মধ্যে পড়ে। অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া তোমরা সাথে একটু নোট ডাউন করে লিখে রাখো যে অ্যাসিড এবং অ্যালকোহলকে বিক্রিয়া করলে এস্টার পাওয়া যায়। অ্যাসিড এবং অ্যালকোহলকে বিক্রিয়া করলে এস্টার পাওয়া যায়। যে বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। যে তোমরা কেমিস্ট্রি জৈব যৌগতে পড়বা। তারপর তো এতটুকুই মনে রাখো যে অ্যাসিড এবং অ্যালকোহল দুইটাকে যদি আমি বিক্রিয়া করি আমি অ্যাস্টার পাবো, এবং এই বিক্রিয়ার নাম হচ্ছে অ্যাস্টারিফিকেশন। তো এই কথাটা এখানে লিখছে। দেখো, এই যে অ্যাসিড এবং হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মনোহাইড্রিক অ্যালকোহল, অ্যালকোহল কিন্তু দেখছে। তো অ্যাসিড এবং অ্যালকোহলের উপাদানের সাথে অ্যাস্টারীভূত হলে ওইটা হচ্ছে মোম। ওইটা কি? এটা হচ্ছে মোম। বাট তোমাদের মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে অ্যালকোহলটা অবশ্যই কি মনোহাইড্রিক হইতে হবে। বুঝা গেছে কথা? মনোহাইড্রিক অ্যালকোহল হতে হবে। তো সেম, দেখো এরপরে কি আছে,
মোম পানিতে কি অদ্রবণীয় এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, এগুলো জাস্ট রিডিং দিবা। এরপরে দেখো যে বিষয়টা লাগবে, তো মুছে দিচ্ছি। আমরা কিন্তু পড়ছিলাম যে, দেখো এখানে পড়ছি মোমের রেঞ্জ কত, কার্বনের 24 থেকে 36। রেঞ্জটা কিন্তু তোমাদের অনেক লাগবে, অনেক কাজে দিবে। তো ফ্যাটি অ্যাসিড পরিসর দেখছো 14 থেকে 36, অ্যালকোহলের পরিসর দেখছো 16 থেকে 36, অ্যালকোহলের কত 16 থেকে 36। তাহলে ফ্যাটি অ্যাসিড মনে রাখবা এফ, জাস্ট মনে রাখার জন্য কি করবা, এফ দিয়ে মনে রাখবা 14, এফ টা কি মনে রাখবা 14, অ্যালকোহল দিয়ে কি মনে রাখবা 16। কথা বোঝা গেছে? আর মোম তো জাস্ট অনেক পরে 24 থেকে 36, তো এটা মনে রাখবা। এরপর দেখো মোমের কাজ, মোম মোম তুমি কমন সেন্স খাটাও, দেখো মোমের কাজ অটোমেটিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তা উদ্ভিদ অঙ্গের উপরিতলে প্রতিরোধক হিসেবে কাজ করে। একই রকম প্রতিরোধক হিসেবে কাজ করে। প্রতিরোধক স্তর দেখছো সেম। কোষ প্রাচীর কিউটেন্স এটাও কি প্রতিরোধক স্তর, মোম জাতীয় পদার্থ, মোম থেকে মোমবাতি তৈরি হয়, ওটা তুমি শিল্পে মোম ব্যবহার হয়। এরপর আসি সবচাইতে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে, এই লিপিড সংক্রান্ত আলোচনা। এটা হচ্ছে যৌগিক লিপিড। তো চলো এটাকে 4টা ভাগে ভাগ করা যায়। এটা কিন্তু স্লাইডে অলরেডি দেখছি এবং বইয়েরও যে মাইন্ড ম্যাপিং ছকটা আছে ওইখানে আমরা দেখছি। এটা 4টা ভাগে ভাগ করছে, দেখো এক কথাই কিন্তু ঘুরে ফিরে বারবার আসতেছে। এবং এটার মধ্যে লাভ কি, লাভ হচ্ছে বারবার শোনার কারণে তোমাদের বারবার ওই তথ্যটা, ওই ইনফরমেশনটা তোমাদের মাথায় সেভ হয়ে যাচ্ছে। এখন দেখো, চলো আবার পড়াশোনায় যাই। ফসফোলিপিড যেটা, ফসফোলিপিড হচ্ছে গ্লিসারল ফ্যাটি অ্যাসিড ফসফেটের সমন্বয়। দেখো ফসফোলিপিড, ফসফোলিপিড তাহলে অবশ্যই একটা কি ফসফেট থাকবে, যে একটা ফসফেট। লিপিড যেহেতু, সেহেতু কি থাকবে, লিপিড কে আমরা কি, লিপিডের ক্লাসিফিকেশন আমরা কি পাইছি, একটা কি অ্যালকোহল থাকবে আর একটা কি অ্যাসিড থাকবে। এবং এটা কি গ্লিসারল, দেখছো গ্লিসারল মানে কি অ্যালকোহল, কি অ্যালকোহল। তারপরে ফ্যাটি অ্যাসিড, দেখতে পাচ্ছ ফ্যাটি অ্যাসিড। সো ওই লিপিডের স্ট্রাকচারে লিপিড জাস্ট ওইটার সাথে কি একটা ফসফেট যুক্ত হবে, একটা কি যুক্ত হবে ফসফেট। যদি ওই লিপিডের সাথে একটা ফসফেট যুক্ত হয় তখন ওটা কি বলে, ফসফোলিপিড বলে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এই যে এই 4টা নাম, সেফালিন, প্লাজমানোজেন, সেফালিন প্লাজমানোজেন লিসিথিন, আরো একটা আসছে এইখানে, যাই হোক, যেহেতু বই 3টাতেও আছে 3টাই পড়ো, যে বিশেষ উপাদান দিছে 4টাই আছে। ফসফোটাইডিক অ্যাসিড, পরীক্ষায় এমসিকিউ তে আসবে ফসফরিকের বিশেষ উপাদান কোনটা, লেসিথিন, সেফালিন, প্লাজমানোজেন, ফসফোটাইডিক অ্যাসিড। কি অ্যান্সার হবে বলো? এরপরে বলবে যে ফসফোলিপিডের নামগুলো লেখো। খুবই রেয়ার কোশ্চেন, যদি ক নাম্বারে চলে আসতে পারে, এগুলো তোমার খর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যেগুলা বলতেছি এগুলা নট অনলি ফর এমসিকিউ বাট অলসো ফর সিকিউ and ক and ক, যে বিষয়গুলো বলতেছে ওগুলোর উপর বেশি ফোকাস করবা। এরপরে দেখো এল সি, প্লাজমানোজেন এন্ড কি ফসফোটাইডিক অ্যাসিড। এরপরে দেখো এগুলো দিয়ে কি গঠন হয়, সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়ার এনভেলপ, এগুলো কি ফসফোলিপিড সম্বলিত। আমরা চ্যাপ্টার 1-এ কোষ এবং কোষ যে চ্যাপ্টারটা আছে, এই কোষের চ্যাপ্টারে দেখবা ম্যাক্সিমাম সংজ্ঞা লাস্টে দেখবা লিখে দিচ্ছে যে যে কোষ প্রাচীরটা ওটা হচ্ছে ফসফোলিপিড দিয়ে তৈরি। তো ফসফোলিপিড কি আছে ওটার পরিচয় কিন্তু এখানে তোমরা পেয়ে গেলা। এবং ওই লাইনটাই এখানে জাস্ট জেনারেলি লেখছে, নর্মালি লেখছে যে সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, টোনোপ্লাস্ট এন্ড দ্য প্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়ার এনভেলপ, এগুলো যে এগুলো কিন্তু সবই কি কোষ প্রাচীর বা ওইটা যে আবৃত করে রাখে, ওটা হচ্ছে ফসফোলিপিড সম্বলিত। এটা এখানে বলছে। তো আমরা ফসফোলিপিড সম্পর্কে জানলাম, এটা যে কাজ বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ, কাজটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো সিলরিক গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, আয়ন বাহক হিসেবে কাজ করে, এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। হোয়াট ইজ প্রস্থেটিক গ্রুপ, প্রস্থেটিক গ্রুপ কি এটা আমরা সামনে জানবো। এরপর দেখো ফসফোলিপিড কি, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমরা রক্ত জমাট
রক্ত জমা করে কে? এটা এটা অ্যান্সার কি বলো? উপরে পড়ে আসছে কি পড়ে আসছে বলো, ফসফোলিপিড? না, ফসফোলিপিড কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে রক্ত জমাট বাঁধায় কে? পরে কি পড়ছি? এটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মানে কি আর্টারিতে জমা হয় কি হৃদরোগ সৃষ্টি করে, রক্ত জমাট বাঁধায় দেয়। এরপর দেখো কোষের মৃত্যুতা পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে উদ্ভিদ তেল ফসফোলিপিড সমৃদ্ধ। খুবই গুরুত্বপূর্ণ বাবা, সিকিউর ক্ষেত্রে এবং এমসিকিউ মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। এরপর দেখো গ্লাইকোলিপিড, মোস্ট ইম্পর্টেন্ট লাইন ইজ গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিডকে নির্ধারণে গ্লাইকোক্যালিক্স বলে। এটা থেকেও বাবা গুরুত্বপূর্ণ যে কোথায় থাকে। এই লাইনটা এখানে দাগানো নাই, তোমরা দাগাই নিবা। আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু দাগাই নিবা অবশ্যই। এই যে সূর্যমুখী এবং তুলার বীজ থেকে গ্লাইকোলিপিড শনাক্ত করা হয়েছে। গ্লাইকোলিপিড কোথা থেকে শনাক্ত করা হয়েছে? সূর্যমুখী এবং কি তুলার বীজ থেকে গ্লাইকোলিপিডটা শনাক্ত করা হয়েছে। এরপর দেখো গ্লাইকোলিপিডের কি কাজ? গ্লাইকো, মনে রাখবা। গ্লাইকো মানে কি? গ্লাইকোলিপিড মানে কি বলো? গ্লাইকোজেন থাকবে, বলো। গ্লাইকোজেন থাকবে। দেখো, সরল লিপিডের সাথে যখন কার্বোহাইড্রেট যুক্ত থাকে তখন তাকে গ্লাইকোলিপিড বলে। সরল লিপিড প্লাস কি, যখন কার্বোহাইড্রেট থাকে এবং ফসফেটের পরিবর্তে গ্যালাক্টোজ বা গ্লুকোজ থাকে। এই যে, যেটা পুরো একটা লাইন। এটা কিন্তু তোমার জাস্ট তোমার বেসিকের জন্য লাগবে, জাস্ট রিডিং দিবা এগুলো। আর যেগুলো লাগবে আমি কিন্তু বলে দিচ্ছি কোনগুলো লাগবে। দেখো, ফটোসিনথেটিক অঙ্গে ফসফোলিপিড টপিক গ্লাইকোলিপিডটা বেশি থাকে। এগুলো রিডিং দিবে, এগুলো আসে। এই যে দেখো, ফটোসিনথেটিক অঙ্গার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কে? গ্লাইকোলিপিড। ফটোসিনথেটিক প্রক্রিয়ায় সাহায্য করে। প্রশ্ন আসবে, নিচের কোনটি ফটোসিনথেটিক অঙ্গাণু গঠনে সাহায্য করে? সালফোলিপিড, লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, নাকি এইচডিএল? বলো কোনটা? কোনটাই না। যাই হোক, অ্যান্সার কি? গ্লাইকোলিপিড হবে। গ্লাইকোলিপিড। এরপরে দেখো সালফোলিপিড। সালফো মানে কি? সালফার থাকবে অবশ্যই, সালফার থাকে। সালফোলিপিড উদ্ভিদে প্রচুর পরিমাণে এই জৈব যৌগটা পাওয়া যায় ক্লোরোপ্লাস্টে যায়। এটা হচ্ছে এমসিকিউ এখানে, যে কোথায় এর সীমাবদ্ধতা থাকে। ক্লোরোপ্লাস্টে। আর ক্লোরোপ্লাস্টে কিসের সীমাবদ্ধতা থাকে? এটা হচ্ছে সালফোলিপিড। এবার দেখো লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন বলতে কি বুঝছো? প্রোটিনের সাথে লিপিড না লিপিডের সাথে প্রোটিন? বলো। এরপরে দেখো, লিপিড অংশে কোলেস্টেরল, এস্টার, ফসফোলিপিড দিয়ে গঠিত থাকে। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট আবরণীতে লিপোপ্রোটিনটা থাকে। এরপরে দেখো, কোনটা এই যে কাজ, প্রত্যেকটারই কাজ কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি চারটা। বিপিআই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এখানে আছে লিপোপ্রোটিনটা কিন্তু, দেখো এই যে কোষ সংলগ্ন গাঠনিক উপাদান। মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেটা ইটিসি যেটাকে বলা হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গুরুত্বপূর্ণ শক্তি উৎপাদনে সাহায্য করে। এরপর আসো লিপিড প্রোফাইল। হোয়াট ইজ লিপিড প্রোফাইল? লিপিড প্রোফাইল কি? দেখো, রক্ত কোলেস্টেরল এবং চর্বির মাত্রা দেখতে কি লিপিড প্রোফাইলটা পরীক্ষা করা হয়। লিপিড প্রোফাইল পরীক্ষায় টোটাল কোলেস্টেরল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, ট্রাইগ্লিসাইড এর মাত্রাটা দেখা যায়। তাহলে আমরা লিপিড প্রোফাইলের মাধ্যমে কি কি জানতে পারি? এলডিএল জানতে পারি, এইচডিএল জানতে পারি, ট্রাইগ্লিসাইডের মাত্রা, কোলেস্টেরলের মাত্রা, এগুলো জানতে পারি। বলো, লো ডেন্সিটি ভালো নাকি হাই ডেন্সিটি ভালো? এলডিএল ভালো না এইচডিএল ভালো, বলো। কোনটা বেশি হলে ভালো, কোনটা কম হলে ভালো? মেয়েদের ক্ষেত্রে কোনটা কম হলে ভালো, মেয়েদের ক্ষেত্রে কোনটা কম হয়, ছেলেদের ক্ষেত্রে কোনটা বেশি হয়? বলো। দেখো, সবসময় মনে রাখবো এইচডিএল হচ্ছে বেশি হলে ভালো। এইচডিএল বেশি, এইচডিএল বেশি, এটা কিন্তু বলবো ভালো। এইচডিএল একটু ভালো। এইচডিএল কাদের বেশি হয় বলো? এইচডিএল কাদের বেশি হয়? এটা হচ্ছে মহিলাদের বেশি হয় এইচডিএল। এক্স এক্স মানে কি মহিলা। তো মেয়েদের মেয়েদের হচ্ছে এইচডিএল টা বেশি হয়। মানে বেশি হয় তার মানে কি মেয়েদের ভালো হয়। তখন সেই এলডিএল কার হবে তাহলে, বলো। বলো।
এলডিএল কাদের হবে তাহলে, এটার উল্টা। অবশ্যই কি পুরুষের কম, কম হলে ভালো। এরপরে দেখো উদ্ভূত, এই যে রেঞ্জ গুলো দেখবা, এইচডিএল এর কত, 40-এর বেশি হইতে হবে, এলডিএল এর কত, 100 কম হইতে হবে। বর্ডার লাইন আছে, বর্ডার লাইন দেখার দরকার নেই, যে এই দুইটা জিনিস দেখবা। এরপরে দেখো এই যে ট্রাইগ্লিসারাইডের রেঞ্জ, এটাও দেখে রাখবা। এইচডিএল এলডিএল এই দুইটারই নর্মালি আসে, বাট বাকি দুইটা একটু দেখে রাখবা। এরপর আসো উদ্ভূত বা উৎপাদিত লিপিড, মনে রাখবা যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণের ফলে যে লিপিডটা উদ্ভূত হয় ওটাই হচ্ছে উদ্ভূত লিপিড। আদ্র বিশ্লেষণ মানে কি, হাইড্রোলাইসিস, পানি দিয়ে বিশ্লেষণ করতে হয়। এরপরে দেখো টারপিন, যেসব দেখো আইসোপিন, আইসোপিন মানে কি বলো, আইসোপিন একক কি, আইসোপিন একক কি, এই দেখো C5H8, এই জিনিসটা মনে রাখবা, এটা হচ্ছে আইসোপ্রিন। এখানে মনে করো এন, এন যদি থাকে এখানে তোমার 2 বসাতে পারো, 3 বসাতে পারো, যা ইচ্ছে তুমি বসাতে পারো। এটা হচ্ছে আইসোপ্রিন একক। দেখো যে সব দেখো আইসোপ্রিন এককের পলিমার দিয়ে গঠিত তাকে বলা হয় টারপিন। এরপরে আইসোপ্রিন হচ্ছে বা 5 কার্বন বিশিষ্ট যৌগ, স্টেরয়েড, টারপিন, রাবার ইত্যাদি টারপিনয়েড লিপিডের উদাহরণ। 5 কার্বন দেখছো, তুমি যদি জাস্ট এই যে C5H8টা মনে রাখো তাহলে কি অটোমেটিক এই লিঙ্কটি চলে আসতেছে। তাহলে কি এটাকে মুখস্থ করতে হবে? বায়োলজি মুখস্থর জিনিস না, অবশ্যই মুখস্থের জিনিস, মোস্ট অফ দা জিনিস মনে করো মুখস্থের জিনিস, বাট এটা কে কতটুকু ধরে রাখতে পারতেছে এটা হচ্ছে বিষয়। এখন কে ধরে রাখতে পারতেছে এটা বলো, সেই জিনিসগুলো ধরে রাখতে পারতেছে যে বুঝে বুঝে মুখস্থ করতেছে। অবশ্যই তোমাকে ঠাটা মুখস্থ করে কোনো লাভ নাই, তোমাকে অবশ্যই কি বুঝে বুঝে মুখস্থ করতে হবে। এরপরে দেখো টার্পিনয়েড লিপিড, টার্পিনয়েড লিপিড কয় প্রকার এখানে দেখাইছিলাম, কিন্তু শর্টে কিন্তু জাস্ট সামারি যেটা ওটা কিন্তু দেখাইছিলাম, ওইটাই জাস্ট এখানে চলে আসতেছে, যে স্টোরেট, কোলেস্টেরল, এবং আরেকটা কি আছে, সরি, টার্পিনস এবং হচ্ছে রাবার। কোলেস্ট্রল তো ওইটা না, কোলেস্ট্রল তো আলাদা। দেখো এখানে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে। দেখো হৃৎপিণ্ডের চিকিৎসায় কোনটা ব্যবহৃত হয়, কোথায় আর কোলেস্ট্রল পাওয়া যায়, সর্বোচ্চ পরিমাণ কোলেস্ট্রল কই পাওয়া যায়, কোন দেহে কোলেস্ট্রল প্রায় বেশি পাওয়া যায়। এরপরে এই দেখো কোনটা বেশি থাকে কোনটা কম থাকে, কোনটা কম থেকে ভালো, এই যে রক্তের স্বাভাবিক মাত্রা, ইউজ বাবা ইউজ, এটা তোমার যে কতবার আসছে বা এই কোশ্চেনটা কতবার যে ফেস করবা, যে কোলেস্টেরলের মাত্রা কত, রক্তের স্বাভাবিক মাত্রা কত, বিপিআই বাবা, খুবই গুরুত্বপূর্ণ। 0.15 থেকে 1.20%, এই যে নর্মাল রেঞ্জ, কোনটা বেশি থেকে ভালো, ওগুলোই বলছে। এরপরে আসো এই যে যৌন বিকাশ কেন্দ্র করে কাজগুলো দেখবা, টারপিনস, টারপিনস দেখো 10 থেকে 40টা কার্বনের পরমাণু বিশিষ্ট আইসোপ্রিন ফিনয়েড যৌগকে টারপিনস বলে। দেখো আমরা আইসোপ্রিন একক করছিলাম C5H8N, এবং ওইটা আমরা পড়ছিলাম কি স্টেরয়েড, স্টেরয়েড করছিলাম বলো। উদ্ভূত বা ডিরাইভড যে লিপিডটা আছে ওইটার ক্ষেত্রে আমরা কি আইসোপ্রিন এককটা সম্বন্ধে জানছি। এখন আমরা কি আইসোপ্রিন এককটা আমাদের কি আবার লাগতেছে টারপিনস এর ক্ষেত্রে, টারপিনস এর ক্ষেত্রে এই যে 5টা আছে, এটা কত হয়ে যাবে, 10 থেকে 40-এর মধ্যে। 40 বানাইতে এখানে কয়টা দিতে হবে, 5 আর 40, 8, বুঝতে পারছো? সেটা দিলেই এটা কি টার্পিন হবে। এখন দেখো এটা কই বেশি পাওয়া যায়, পুদিনা তুলসী এগুলোতে বেশি পাওয়া যায়। টার্পিন মনে রাখবা, মোস্ট ইম্পর্টেন্ট হবে কাজটা, টার্পিন মানে সুগন্ধি, সেট করে রাখো মাথায়, যে টার্পিন মানে হচ্ছে সুগন্ধি। এরপর আসি রাবার, রাবার এই যে দেখো 3000 থেকে 6000 আইসোপিন লেখে। তারপর রেঞ্জ গুলো মনে রাখবা, রেঞ্জ গুলো কি কি আছে বলো। এটা হচ্ছে স্টেরয়েড, স্টেরয়েডের ক্ষেত্রে কি পাইছি আমরা, স্টেরয়েডের ব্যাখ্যাটা কিন্তু তখন বলি নাই। দেখো 4টা ভিন্নতর কার্বন রিং এর শির দ্বারা কার্বনের পার্শ্বস্থ নিয়ে গঠিত লিপিড হচ্ছে স্টেরয়েড, বুঝা যায়।
যেসব স্টেরয়েড এক বা একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকে তাদেরকে বলা হয় স্টেরল। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়াতে উদ্ভিদে স্টেরলটা বিদ্যমান মুক্ত অবস্থায় অথবা গ্লাইকোসাইড হিসেবে বিরাজমান থাকে। তো জাস্ট রিডিং দিবা, আহামরি গুরুত্বপূর্ণ না এটা, রাসায়নিক যে গঠনটা খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট এইখানে তোমরা মনে রাখবা যে হোয়াট ইজ আইসোপ্রিন C5H8 এবং টার্পিনস হচ্ছে 10 থেকে 40টা কার্বন, আর রাবার হচ্ছে 3000 থেকে 6000 আইসোপ্রিন একক। বুঝা গেছে? ওকে, দেখো এই যে এগুলো একটু দেখবা। এরপরে চলে আসি এই যে বিটা ক্যারোটিন থেকে আলোক অনুধাবন করে ফটোট্রপিজম কোথায়, গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এরপরে দেখো ভিটামিন বিটা ক্যারোটিন থেকে কি হয়, ভিটামিন এ তৈরি করে, যা থেকে কি পরে ক্লোরোফিল তৈরি হয়। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর কোথায় বিটা ক্যারোটিন পাওয়া যায়, দৃষ্টি শক্তি দান করে কে, কোথা থেকে ভিটামিন এ তৈরি হয়, অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে কে, শাকসবজি কি পাওয়া যায়। দেখছো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ত্বক শুষ্ক হয় কিসের কারণে, রাতকানা রোগ হয় কিসের কারণে, বুঝতে পারতেছো? খুবই গুরুত্বপূর্ণ। চারণ বিচরণ দিকটাই ক্ষতিকর দিক থেকে কোষকে রক্ষা করে কোনটি, গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু, এই প্যারাটাই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো যে পায়ের সল তৈরিতে সাহায্য করে, দেখছো কোলেস্টেরলটা কোথায় তৈরি হয়, যৌন বিকাশে নিয়ন্ত্রণ করে কে, পানি ভারসাম্যে সাহায্য করে কে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যৌন বিকাশে নিয়ন্ত্রিত দুইটা হরমোন, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন। এরপরে দেখো, এটা কিন্তু এই যে লাইন দুইটা বাবা, এটা কিন্তু অনেক আগে থেকে তোমরা দেখে আসতেছো, বাট তারপরে ভুল করো, এটা কিন্তু অনেকবার আসে। মনে রাখবা, পানিতে অদ্রবণীয় যেটা, এটা হচ্ছে ডি, ই, হচ্ছে কে, আর পানিতে দ্রবণীয় কি, বি এবং সি। অনেকবার কিন্তু আসে। এরপরে দেখো, ওইটারই শর্ট সামারি এখানে দিয়ে দিছে, এটা প্রস্তাটিক বুক, কিছু জানবো। দেখো, মোম জাতীয় কিছু লিপিড উদ্ভিদের কাণ্ড কিউটিকলে বিদ্যমান থেকে কোষশোধনের হারটা হ্রাস করে। কোশ্চেন আসতে পারে, কোষশোধনের যে হার এটা হ্রাস করে কিভাবে। মনে রাখবা, কাণ্ড বা কিউটিকল যেটা আছে, পাতায় হচ্ছে তোমার কিউটিকল থাকে, কাণ্ডে কিন্তু কিউটিকল থাকে না। যাই হোক, পাতায় যে কিউটিকল থাকে বা উদ্ভিদের কাণ্ডে যেটা থাকে, ওইখানে কি হয়, মোম জাতীয় কিছু লিপিড যখন ওনাকে যুক্ত হয়, তখন ওর মাধ্যমে কি পানি চলাচল করতে পারে না, কারণ মোম পানি ভেদ্য না, পানি ওর মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না, যে কারণে কি কোষশোধনের যে হার বা ওখান থেকে বের হতে পারে না, যে কারণে কোষশোধনটা বন্ধ হয়ে যায়, এটা হারটা হ্রাস করে ফেলে। দেখো, টারপিন সুগন্ধ সৃষ্টি করে। দেখো এই যে প্রধান লিপিড গঠন কাজ, পারবা না, এই স্টেরয়েড, 4 কার্বন, ওয়াক্স, মোম, লম্বা অ্যাসিড, ফসফোলিপিড, দুইটা ফ্যাসিলিন চেইন অ্যাক্টিভ ফসফেট, ফ্যাট, 3টা ফ্যাটি অ্যাসিড সংযুক্ত। ওগুলো দেখবা যে হরমোনাল সিগন্যালিং কোনটার সাথে যুক্ত, ওগুলো দেখবা, ধারণগুলো দেখে রাখবা। তো এরপরে আসে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে এনজাইম। এটা কি এনজাইম বা উৎসেচক। ওকে, দেখো এনজাইম সম্বন্ধে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো হচ্ছে ফার্স্টেই আমরা একটা লাইন চ্যাপ্টারের শুরুতে দেখছিলাম যে এনজাইম হচ্ছে প্রোটিন, সব এনজাইম প্রোটিন, কিন্তু সকল এনজাইম কি প্রোটিন না। এই লাইনটা কি আমরা দেখছিলাম যে অল, লিখে দিচ্ছি এখানে, অল এনজাইম আর প্রোটিন, বাট বাট কি অল protein,
নট এনজাইম। যে লাইনটা লিখছি এখানে, এটাই একটা খ নাম্বার কোশ্চেন সৃজনশীলে। বুঝতে পারছো? এটা একটা খ নাম্বার কোশ্চেন। ওকে, এখন কিভাবে অ্যান্সার করবা ওই জিনিসটা আমরা দেখবো। দেখো, এনজাইম হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। এনজাইম অতি অল্প মাত্রায় বিদ্যমান থাকে, এটা ধর্ম। ওগুলো খুব অল্প পরিমাণে থাকে, বাট রাসায়নিক বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে কি বিক্রিয়ার যে হার আছে ওটাকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিতভাবে মুক্ত হয়ে যায়। তোমরা যদি চ্যাপ্টার 4 পড়ে থাকো, ওইখানে দেখবা যে ব্যাকটেরিয়া লাইসিস প্রক্রিয়া, ওরা কিভাবে ব্যাকটেরিয়াটা উৎপন্ন করে জানো? ওরা ওই একটা কোষের মধ্যে প্রবেশ করে, একটা ওই কি ঢুকায়, ওদের একটা প্লাজমিড আছে, ওইটা প্রবেশ করায়। ওইটা প্রবেশ করানোর পরে ওর যা আছে সবকিছু প্রতিলিপি তৈরি করে। প্রতিলিপি তৈরি করার পরে ওই যে কোষটা ছিল, ওই কোষটা সবকিছু একবারে নষ্ট করে দেয়। সবকিছু বিনষ্ট করার পরে ওগুলো ও নিজের করে নেয়, নিজের করে ও কি ওইখান থেকে কোষটাকে পেটে বের হয়ে যায়। তো অনেকটা এনজাইমের ব্যাখ্যা দিতে গিয়ে আমার ওই জিনিসটা কথা মনে পড়লো। একটা সেম ক্যাটাগরির কিন্তু, যে এনজাইম কি করে, খুবই অল্প মাত্রায় বিদ্যমান থাকে। এনজাইম এই কোষে কি খুবই অল্প মাত্রায় বিদ্যমান থাকে, এবং অল্প মাত্রায় বিদ্যমান থাকার পরেও এরা কি বিক্রিয়ার যে হার আছে, পুরা বিক্রিয়ার যে সিস্টেমটা আছে, ওই বিক্রিয়ার সিস্টেমটাকে সে চেঞ্জ করে দিতে পারে। এবং যে চেঞ্জটা করলো, এতে তার বিন্দু মাত্র কোনোরূপ ক্ষতি হয় না। বুঝা গেছে? এটাই এখানে নেক্সট। যেমন ধরো কি লিভিং সিস্টেম গতিময় প্রাণরাসায়নিক অবস্থা বহুলাংশকে এনজাইম কর্তৃক নিয়ন্ত্রিত, স্বাভাবিক। এরপরে দেখো এনজাইম শব্দটা কে ফার্স্ট ব্যবহার করছে। ইসকোষে চাইমেস চাইমেস আবিষ্কৃত হয় কত সালে বলো? ইউরিয়াস নামক এনজাইমটা কোষ হতে পৃথক করছে কে? বলো। এগুলো কিন্তু লাগবে। এনজাইমের অপর নাম কি? জৈব অনুঘটক। এই যে এটাই কিন্তু এখানে লেখছে, এনজাইম কাকে বলে। এরপরে দেখো এনজাইমের কিছু ফ্যাক্টর সম্পর্কে আমরা আলোচনা করব। এই যে এনজাইম, এটা কিন্তু একটা গ বা ঘতে। এরপর দেখো এনজাইম কি প্রোটিন ধর্মী, কিভাবে থাকে? কলয়েড রূপে। পিএইচ কত? 6 থেকে 9 এর মধ্যে সবচেয়ে ক্রিয়াশীল। অবশ্যই এটা কি হিট সেন্সিটিভ। কত হলে অধিক ক্রিয়াশীল হয়? 35 থেকে 40। অধিক তাপে কি এনজাইমটা বিনষ্ট হয়ে যায়, কম তাপে আবার নষ্ট হয় না। দেখো যা বলছি ওই যে লাইন থেকে, কেবলমাত্র বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। সাম্য অবস্থা যেটা আছে, স্টেট অফ ইকুইলিব্রিয়াম যেটাকে বলা হয়, এটাকে পরিবর্তন করে না। এবং স্টেট অফ ইকুইলিব্রিয়ামকে কেউই চেঞ্জ করতে পারে না। যে কোনো ধরনের প্রভাবও কি তুমি ব্যবহার করো, তোমাদের তোমাদের রেঞ্জের পড়াশোনায় যতটুকু দরকার ততটুকু মনে রাখবা, সাম্য অবস্থার চেঞ্জ কেউই করতে পারে না, তার মানে এনজাইমই করতে পারবে না। তাহলে এটা মনে রাখবা যে বিক্রিয়ার সাম্যাবস্থা কি পরিবর্তন করতে পারে না। এরপর দেখো কার্যকারিতা সুনির্দিষ্ট। একটা নির্দিষ্ট বিক্রিয়া কেবল নির্দিষ্ট বিক্রিয়া গ্রুপকেই প্রভাবিত করতে পারে। যেমন তোমার যদি জ্বর হয়, তোমাকে খাইতে হবে প্যারাসিটামল বা নাপা। কিন্তু তোমার যদি মাথা ফেটে যায়, সেক্ষেত্রে কি তুমি কি নাপা বা প্যারাসিটামল খাইতে পারবা? বলো, এটা কি সম্ভব? কাজ হবে? এরপরে দেখা যায় কি পানিতে দ্রবণীয়। প্রখর আলো প্রভাবে কি এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়? প্রখর আলো, অতিবেগুনি রশ্মি। প্রখর আলো মানে কি অত্যাধিক তাপমাত্রা। এই যে অত্যাধিক তাপমাত্রায় কি অধিক ক্রিয়াশীল। হ্যাঁ, তার মানে কি দুইটা একটা দুইটা দুইটা কি হয় বলো? দুইটা দুইটা কি সেম না? যে অধিক তাপ এনজাইম কি বিনষ্ট হয়। আবার এখানে দেখো প্রখর আলো, অতি বেগুনি রশ্মি এনজাইমের কার্যকারিতা কি নষ্ট হয়ে যায়। বুঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? সো দেখো এনজাইম কিছুই না। এনজাইমকে যদি আমি এক বাক্যে বলি, এনজাইম হচ্ছে প্রোটিন। এনজাইম হচ্ছে প্রোটিন
যা কি অতি অল্প মাত্রায় থাকে এবং পুরো রাসায়নিক বিক্রিয়াকেই চেঞ্জ করে দিতে পারে, এবং বিক্রিয়া শেষে সেটা কি অপরিবর্তিত ভাবে মুক্ত হইতে পারে, অপরিবর্তিত ভাবে মুক্ত হয়। এবং এটা যে পিএইচ রেঞ্জ সবচাইতে বেশি কার্যকর সেটা হচ্ছে 6 থেকে 9। এরপরে এটা যে তাপমাত্রা অধিক ক্রিয়াশীল সেটা হচ্ছে 35 থেকে 40 ডিগ্রি। এরপর সাম্য অবস্থা কোনো চেঞ্জ করতে পারে না। কার্যকারিতা সুনির্দিষ্ট, পানিতে দ্রবণীয়, এনজাইমের কার্যকারিতা বিনষ্ট হয় আরেকটা কারণ, যেটা হচ্ছে প্রক্রিয়া। আগে যা পড়া আছে আমি কিন্তু রিক্যাপ করাই দিছি। এরপরে দেখো, প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড এনজাইম সমূহ মূল গাঠনিক উপাদান। দেখো সব এনজাইম কি প্রোটিন জাতীয়, প্রোটিন জাতীয় অ্যামিনো অ্যাসিডই এনজাইম সমূহের মূল গাঠনিক উপাদান। বুঝতে পারছো? কোশ্চেন করতে পারবো বা অ্যামিনো অ্যাসিড কোথা থেকে আসলো, পড়তেছি আমি এনজাইম, তার সাথে রিলেটেড বলাইলেন যে সব, বললেন যে সব এনজাইম হচ্ছে প্রোটিন, তো হঠাৎ করে অ্যামিনো অ্যাসিড কোথা থেকে আসলো, তো এসে যে রয়ে বসলো। এর জন্য বাবা একটা ক্লাস না করে আরেকটা ক্লাস করা যাবে না। এটার ব্যাখ্যা কিন্তু সেকেন্ড যে লেকচার আছে আমার, ওইখানে কিন্তু আমি বলে দিছি যে প্রোটিনের সাথে অ্যামিনো অ্যাসিড কি সম্পর্ক। তাই তোমরা ক্লাসগুলো খুব সিরিয়াল বাই সিরিয়াল করবা, একটা বাদ দিয়ে আরেকটাই ঢুকবা না। এরপরে দেখো, এনজাইম কিভাবে অধঃক্ষিপ্ত হয়, ওইটা আমরা নষ্ট হয় জানছি। অধঃক্ষিপ্ত হয় কিভাবে দেখো, অ্যামোনিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, পিকটিক অ্যাসিড দ্বারা। উচ্চ তাপে তো নষ্টই হয়ে যায়। অনেকে দেখবা মনে রাখবেন যে কার্যকারিতা নষ্ট হয়ে যায় উচ্চ তাপ অতিবেগুনি রশ্মি, ওগুলো খুব পারবে কারণ এগুলো খুবই বেসিক। বাট পারবে না কোনটা, এনজাইম অধঃক্ষিপ্ত হয় কোনটা কোনটা দেখো, এটা কিন্তু স্কিপ করা যাবে না, অনেকে স্কিপ করবে। সেই সাবস্ট্রেটের ধর্ম অনুসারে এনজাইম যার উপর ক্রিয়া করে তাকে তো হয় সাবস্ট্রেট। বোঝা গেছে? সাবস্ট্রেট বলা হয় যার উপর ক্রিয়া করে। যে পদার্থের উপর এনজাইমটা ক্রিয়া করে তার সাথে এইচ যোগ করে এনজাইমের নামকরণ করা হয়। দেখো বায়োলজিতে একটা জিনিসের সুবিধা আছে, যেটা হচ্ছে তুমি চাইলে যে পদার্থ উৎপন্ন হয়, যার থেকে উৎপন্ন হয় তার সাথে কো রিলেটেড করার বেশিরভাগ নামগুলো কিন্তু আবার ওইভাবে তৈরি করা। দেখো সুক্রোজ, সুক্রোজ এটার উপর কাজ করে যে এনজাইম তাকে বলা হয় সুক্রেস। ইউরিয়ার এটার উপর কাজ করে যে এনজাইম তাকে বলে ইউরিয়েস। নামে সেটা দেখছো এজ 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 এজ। আর এগুলা কি, এগুলোর উপর কাজ করে, তো যার উপর কাজ করে ওটাকে কি বলা হয়? সাবস্ট্রেট। কথা বোঝা গেছে? টাইরোসিন, টাইরোসিনেস, লিপিড, লাইপেজ, প্রোটিন, প্রোটিয়েজ। এরপরে দেখো বিক্রিয়ার ধর্ম অনুসারে, দেখো বিক্রিয়ার যে ত্বরান্বিত বা প্রভাবিত করে সেই বিক্রিয়ার নামের প্রথমাংশের সাথে বিক্রিয়ার নাম আছে না। দেখো হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস মানে কি বলো? পানির ভাঙন, পানির ভাঙন না হাইড্রোলাইসিস। যখন এটা তুমি বলবা হাইড্রোলাইসিস বিক্রিয়া হবে, একটা হাইড্রোলাইসিস বিক্রিয়া বলো তো কোনটা? আমি যদি প্রোটিনকে হাইড্রোলাইসিস করি তখন কি পাবো? অ্যামিনো অ্যাসিড পাবো। লিপিডকে হাইড্রোলাইসিস করলে কি পাবো বলো? গ্লিসারল এবং কি ফ্যাটি অ্যাসিডের এস্টার পাবো। তো এই হাইড্রোলাইসিস যে বিক্রিয়া, এগুলোর উপর যে এনজাইম কাজ করে ওগুলাকে কি বলে? হাইড্রোলেজ। তাহলে এখানে বলো সাবস্ট্রেট কোনটা আর এনজাইম কোনটা বলো? সাবস্ট্রেট কোনটা বলো? এটা কি সাবস্ট্রেট? সাবস্ট্রেট কিন্তু আমার সুনির্দিষ্ট কি এনজাইম, যেটার উপর ক্রিয়া করে, কিন্তু বিক্রিয়ার নাম। এগুলো কিন্তু একটাও সাবস্ট্রেট না, তাহলে এটা কি বিক্রিয়ার নাম। এরপর দেখো সাবস্ট্রেট আর বিক্রিয়ার মিলিত। আমরা ফার্স্টে বলছি একটা সাবস্ট্রেট আর একটা হচ্ছে বিক্রিয়া পাইছি, এরপর দুটা মিলিত হচ্ছে বৈশিষ্ট্য অনুসারে পাবো। যেমন এই যে গ্লুকোজ 6 ফসফেট, এই বিক্রিয়াটা তোমরা পড়বা হচ্ছে উদ্ভিদ শরীর তত্ত্ব চ্যাপ্টারে পড়বা। খুবই জটিল বাট খুবই সোজা। যাই হোক, বুঝতে পারছো? খুবই জটিল বাট খুবই সহজ। তো এরপরে দেখো, গ্লুকোজ 6 ফসফেট সৃষ্টিকালে এনজাইমটা কার্যকর হয়। প্রশ্ন আসতে পারে যেখানে হেক্সাকাইনেজ নাম আসলো কিভাবে। এখানে সাবস্ট্রেটটা মনে রাখবা গ্লুকোজ থেকে, গ্লুকোজ, সাবস্ট্রেটটা কি গ্লুকোজ। গ্লুকোজের কার্বন কয়টা থাকে? কার্বন সংখ্যা কয়টা গ্লুকোজের? 6 × 6 গ্লুকোজের। বিল্লাহ।
দেখো, সরি, গ্লুকোজের কার্বন কয়টা? 6টা। তার মানে কি হেক্সা। 60 কি বলা যায়? হেক্সা বলা যায়। এরপর যে এনজাইম, সেটা হচ্ছে কাইনেজ। তাই দুইটা একসাথে নাম কি দিছে? হেক্সা কাইনেজ। বুঝা গেছে? কিভাবে সেই নামটা রিডিং দিবা। এরপর দেখো এখানে কিছু বুঝার কিছু জিনিস আছে। প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ, দেখো, যে এনজাইম শুধু প্রোটিন দিয়ে গঠিত সেটা হচ্ছে সরল এনজাইম। যে কোনো এনজাইমে প্রোটিন অংশের সাথে একটা অপ্রোটিন অংশ যুক্ত থাকে, সেটা হচ্ছে কনজুগেটেড প্রোটিন। সহজ কথা আমি এখানে বলতেছি। ফার্স্টে যেটা সরল এনজাইম, এটা কিন্তু জাস্ট প্রোটিন দিয়ে তৈরি থাকবে। আর যেটা কনজুগেটেড, কনজুগেটেড ওটার সাথে কি ভেজাল থাকবে। কনজুগেটেড প্রোটিনের সাথে কি থাকবে? ভেজাল। ভেজাল মানে কি? এখানে প্রোটিনের সাথে একটা অপ্রোটিন, প্রোটিন প্লাস মনে রাখো নন প্রোটিন বা অপ্রোটিন। বুঝতে পারছো? সরল প্রোটিন যেটা, আমি আবারও রিকল করছি, সরল প্রোটিন যেটা ওইটা কিন্তু যেটা সরল প্রোটিন ওইটা কি, ওটা জাস্ট নর্মাল যে প্রোটিন আছে, জাস্ট প্রোটিন দিয়ে তৈরি। আর যেটা হচ্ছে কনজুগেটেড প্রোটিন, কনজুগেটেড প্রোটিন, ওইটার সাথে কি যুক্ত থাকে? একটা প্রোটিনের সাথে আরেকটা প্রোটিন অংশ যুক্ত থাকে। নন প্রোটিন, অপ্রোটিন অংশ যুক্ত থাকে। তো এই কি বলা হয়? কনজুগেটেড প্রোটিন। এরপরে এই কনজুগেটেড প্রোটিনের যে প্রোটিন অংশ, এই অংশটার যে নাম, এটাকে বলা হয় অ্যাপো এনজাইম। কি বলা হয়? অ্যাপো এনজাইম। এটার নাম হচ্ছে অ্যাপো এনজাইম। বুঝতে পারছো? আর যে নন প্রোটিন অংশটা থাকে, এইটাকে বলে প্রোস্থেটিক গ্রুপ। কি বলে? Pros- এটাকে বলে প্রোস্থেটিক গ্রুপ। বুঝা গেছে? এরপরে যদি প্রোস্থেটিক গ্রুপটা, অর্থাৎ এই যে নন প্রোটিন অংশটা, এটা যদি ধাতুরায়ন হয়, অর্থাৎ এই প্রোস্থেটিক গ্রুপটা যদি মেটাল হয়, প্রোস্থেটিক গ্রুপটা যদি মেটাল হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই, এটাকে কি বলে আবার? কোফ্যাক্টর বলে। আমি কিন্তু এই লাইনে এখানে মুছে দিলাম, তোমরা এটা খাতায় নোট ডাউন করে রাখো। বুঝতে পারছো? ওকে। এবং এটার আরেকটা নাম আছে যেটা হচ্ছে অ্যাক্টিভেটর। আমি আর দেখলাম না। তার মানে দেখো, আমি যদি পুরো বিষয়টা একবার আরেকবার বলি, এটা হচ্ছে সরল যে এনজাইম, এটা শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি হয়। ওটার মধ্যে কোনো ভেজাল নাই। ভেজাল আছে কোনগুলা? যেগুলো হচ্ছে কনজুগেটেড প্রোটিন। ওগুলা কি, একটা প্রোটিন অংশের সাথে আরেকটা নন প্রোটিন অংশ থাকে, আরেকটা অপ্রোটিন অংশ থাকে। তো যেটা প্রোটিন অংশ, ওই প্রোটিন অংশটাকে বলা হয় বাবা অ্যাপো এনজাইম। আর যেটা নন প্রোটিন অংশ, ওইটাকে বলা হয় প্রোস্থেটিক গ্রুপ। প্রোস্থেটিক গ্রুপটাকে আবার যদি, ওইটা যদি মেটাল হয়, অর্থাৎ ধাতু বা ধাতব পদার্থ হয়, তাহলে ওটাকে আবার বলা হয় কোফ্যাক্টর। কোফ্যাক্টরের আরেকটা নাম হচ্ছে অ্যাক্টিভেটর। বুঝা গেছে? ওকে। না বুঝলে আবার এই যে এখানে দেখবা, দেখো, কনজুগেটেড প্রোটিন, এক প্রোটিন অংশের সাথে অপ্রোটিন। কনজুগেটেড প্রোটিন যে প্রোটিন অংশ, নাম কি? নাম কি বলছিলাম? অ্যাপো এনজাইম। নন প্রোটিন বা অপ্রোটিন অংশটাকে কি বলা হয়? প্রোস্থেটিক গ্রুপ। প্রোস্থেটিক গ্রুপটা যদি ধাতুর আয়ন মেটাল হয়, তাহলে ওটা কি বলে? কোফ্যাক্টর বলা হয়। গ্রুপের নাম কি? অ্যাক্টিভেটর। এই যে এটা কিন্তু ধাতব মেটাল, ধাতব ধাতব পদার্থ। ওকে, মুছে দিচ্ছি, তোমরা লিখে নিও। ভিডিও পোস্ট করে এটা লিখে নিও। ওকে। পরে যাই কোএনজাইম। হোয়াট ইজ কোএনজাইম? দেখো, এনজাইমের প্রোস্থেটিক যে গ্রুপ, মানে কি অপ্রোটিন যে পার্টটা ছিল, এগুলো যদি জৈব রাসায়নিক পদার্থ হয়, তাহলে ওটাকে কি বলে? আবার কোএনজাইম বলা হয়।
দেখো কতগুলো নাম। ফার্স্টে আমরা দেখলাম যদি সরল হয়, সরলে কোনো ভেজাল নাই, ওটা সরল এনজাইম, শুধুমাত্র প্রোটিন থাকে। ভেজাল পাইলাম কনজুগেটে যা, যেটা হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে অপপ্রোটিন। প্রোটিনটা খুব ইজি, প্রোটিনটার নাম আছে অ্যাপো এনজাইম। বাট ঝামেলাটা বাসছে অপপ্রোটিনে যায়, অপপ্রোটিনের নাম আছে প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপটা যদি আবার ধাতব পদার্থ হয়, তাহলে সেটাকে বলা হয় কি, কি বলা হয়? কোফ্যাক্টর বলা হয়। কোফ্যাক্টর আর একটা নাম হচ্ছে অ্যাক্টিভেটর। এবং কোফ্যাক্টর যে বলা হয় কিসের কারণে বলা হয়, ওখানে একটা কি ধাতব পদার্থ থাকে। কিন্তু যদি ধাতব পদার্থ না থাকে, সেটা যদি জৈব রাসায়নিক পদার্থ হয়, তাহলে কি, যদি জৈব রাসায়নিক পদার্থ হয়, সেক্ষেত্রে কিন্তু এটার নাম আবার চেঞ্জ হয়ে যায়, কো এনজাইম হয়। অর্থাৎ যদি ধাতব পদার্থ থাকে প্রস্থেটিক গ্রুপটা, তাহলে ওটাকে বলা হয় কোফ্যাক্টর। আর যদি রাসায়নিক পদার্থ হয়, তাহলে ওটাকে বলা হয় কোএনজাইম। কি তোমাদের কি বুঝতে পারছে? তো এখানে একটু লেখা দেই, তোমরা একটা দেওয়া হয় একটা প্রস্থেটিক গ্রুপ, এই যে। ওকে, এটা যদি তোমার মেটাল হয়, মনে রাখো এটা যদি মেটাল হয়, তাহলে এটা হচ্ছে কোফ্যাক্টর। এটা কি কোফ্যাক্টর। আর যদি কি হয়, কেমিক্যাল সাবস্টেন্স বা কি রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল সাবস্টেন্স, বা এটাকে অর্গানিক কম্পাউন্ড বলতে পারো, তখন এটা কি হবে, কো এনজাইম। ক্লিয়ার? আশা করি এখন ক্লিয়ার, বুঝতে পারবো। ওকে, এরপরে দেখো, এই যে কিছু কোএনজাইমের নাম দিছে, সবই সবগুলোর সাথে পরিচিত, এগুলা দেখবা, পূর্ণরূপ গুলা দেখবা। ওকে, এরপর আসলে এনজাইম কিভাবে কাজ করে। ওকে, দেখো এনজাইমের কাজ করার জন্য ফার্স্টে একটা সক্রিয় স্থান বা অ্যাক্টিভেট সাইট থাকতে হবে। এটা মনে রাখবো, খুবই মানে চমৎকার একটা মতবাদ এখানে আছে, তালাচাবি। তালাচাবির মতবাদ যেটাকে বলা হয়, যেটা আবিষ্কার করছে কি, ইউনিং ফিশার আবিষ্কার করছে 1984 সালে। দেখো, প্রথমে সাবস্ট্রেট, সাবস্ট্রেট কোনটা যার উপর এনজাইম কাজ করে, দেখো এনজাইমটা যখন কাজ করবে, এনজাইমের কি সক্রিয় স্থান তথা অ্যাক্টিভ সাইটে সংযুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট যৌগ সৃষ্টি করে। বুঝতে পারছো কথা? দেখো এনজাইম, দেখো এনজাইম প্লাস সাবস্ট্রেট, এই যেটা হচ্ছে এনজাইম, এই যে এনজাইম দেখছো কিভাবে আছে, সাবস্ট্রেটটাও কি ওই সেম ভাবে আছে। ওইটা কি একটা আরেকটা যাতে পরস্পর ভাবে বসতে পারে, একদম সেট হয়ে বসতে পারে, সেজন্য কি এই যে দেখছো কিভাবে কাটছে, এই সাইট গুলোকে কিন্তু বলা হয় অ্যাক্টিভেট সাইট, গুলো কি বলে অ্যাক্টিভেট সাইট, এবং দুইটা খুব সুন্দর ভাবে যুক্ত হয়ে যায়, যে এনজাইম সাবস্ট্রেট যৌগ। এরপর কি হয়, নতুন একটা কি প্রোডাক্ট পাওয়া যায়, নতুন কি পাওয়া যায়, একটা প্রোডাক্ট পাওয়া যায় এখানে। এই যে এনজাইম সাইটটা কি ভেঙে নতুন একটা পদার্থ সৃষ্টি করে, এনজাইম অপরিবর্তিত ভাবে পৃথক হয়ে যায়। দেখেন এনজাইম এখানে চা ছিল, ভালোভাবে একটু দেখাই তোমাদেরকে। দেখো এনজাইম এখানে যা ছিল তাই কিন্তু আছে। এই এই যে যেগুলো দেখতে পাচ্ছ, এই যে এখান দিয়ে কালারটা চেঞ্জ করি, এই যে এখান থেকে যে বিষয়গুলো দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে বুঝতে পারছো যে এইভাবে রয়েছে, এগুলো হচ্ছে অ্যাক্টিভ সাইট, এইসব জায়গায় এসে বসবে। বুঝা গেছে? ওকে, এরপর এরপর কি হয়, সেম ভাবে একটা একটার সাথে কি একদম খুব ভালোভাবে বসে যায়। দেখতে পাচ্ছ এই যে এখানে খুব ভালো মতো বসছে। এরপর কি হয়েছে, এটা আবার বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হয়ে কি এই যে এখানে যে এই পার্থক্য ছিল, এটা এটার সাথে কানেক্টেড হয়ে নতুন একটা পদার্থ সৃষ্টি করছে। বুঝা গেছে? এবং এনজাইমটা কি আগের মতোই আছে। ক্রিয়া কৌশলটা বোঝা গেছে? এনজাইমের সংজ্ঞার সাথে কি কার্যকলাপের মিল আছে? এনজাইমটা পুরো বিক্রিয়াটা ত্বরান্বিত করে, তার মধ্যে পদার্থ সৃষ্টি করে, কিন্তু এটা কিন্তু অপরিবর্তিত অবস্থায় থাকে। বুঝা গেছে? বুঝতে পারছো সবাই? ওকে, দেখো
এরপর দেখো অ্যাক্টিভ সাইটটা হচ্ছে ফিট করে নেয় ইনডিউস ফিট, এই যে এইখানে যে বসছে অ্যাক্টিভ সাইটে, দেখো খুব সুন্দর ভাবে কিন্তু বসছে। এটাকে বলা হয় ইনডিউস ফিট বলা হয়। এরপর আছে কিছু এনজাইম হচ্ছে বাধা দান করে বা বিঘ্ন ঘটায়, এদের বলা হয় কি ইনহিবিটর বলা হয়। যেটা কি বলা হয়, যেটা বলা হয় ইনহিবিটর। ওকে, এই যে এইখানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, যেগুলা আকার আকৃতি সহজেই পরিবর্তনশীল হতে পারে কিছু এনজাইম আছে, ওগুলোকে বলা হয় অ্যালোস্টিক এনজাইম। কি বলা হয়? অ্যালোস্টিক এনজাইম। অ্যালোস্টিক এনজাইম যে কার্যকারিতা নিয়ন্ত্রণ করে কিসের উপর? ইফেক্টরের উপর। এখন যেসব রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে কিছুটা অতিরিক্ত শক্তির দরকার হয়, এগুলোকে বলা হয় কার্যকরী শক্তি। মানে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোস্টিক এনজাইম কাকে বলে। এরপর দেখো এনজাইমের প্রকারভেদ। গঠন অনুযায়ী এনজাইম দুই ধরনের, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে যৌগিক বা সংযুক্ত। অ্যাজ ওয়েল অ্যাজ যা দেখে আসো চ্যাপ্টারের শুরু থেকে, সরল, যৌগিক বা এমনই থাকতেছে। আরেকটা কি থাকতেছে? উদ্ভূত থাকতেছে, উদ্ভূতটা কিন্তু এখানে নাই, খেয়াল করছো? ওকে, দেখো সরল হচ্ছে সুক্রেস, অক্সিডেজ। আর যৌগিক বা সংযুক্ত বা কনজুগেটেড ওগুলো কি এপিডি, এনএডি। এপিডি, এনএডি কি বলো, ওগুলো কি করে আসছো বলো। এরপরে দেখো কি ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে তার উপর ভিত্তি করে নাম আছে, নামগুলো দেখবা, এগুলো দেখানো আছে। যে হাইড্রোলাইটিক, সুক্রোজ কি হয়েছে হাইড্রোলাইসিস করছে। পরে এই যে এখানে দেখছো কি করছে বলো, এই যে গ্লুকোজ সিক্স ফসফেট, সুক্রোজ সিক্স ফসফেট পরস্পরের কি আইসোমার, এর জন্য নাম কি দিছে? আইসোমারেজ। এবং যেহেতু এইটা থেকে উৎপন্ন হয়েছে, এইটা থেকে এটা উৎপন্ন হয়েছে, তারপরে নাম দিছে ফসফোগ্লুকো, ফসফোগ্লুকো আইসোমারেজ। বুঝতে পারছো? জাস্ট তোমার বিক্রিয়া দেখে তুমি বলে দিতে পারবা। দেখো এনজাইমটা মূলত আইইউবি অনুসারে কি 6 প্রকার, পরীক্ষায় আসতে পারে। এনজাইমের কার্যকারিতার যে প্রভাবক পরিবেশী তাপমাত্রা কি 35 থেকে 40, পিএইচ কত থাকে? 6 থেকে 9। এইটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন রাখবে এইভাবে। পাইকান, মনে রাখার টেকনিক। পাইকাট, ফার্স্ট অফ অল তুমি মনে রাখবা পাইকাট। পিথ ফর পেপসিন, পেপসিন, পেপসিনের রেঞ্জ কত? টু। আই ফর ইনভার্টেস, রেঞ্জ কত? 4/4। সি ফর সিলোবায়েস, 5। ইউ ফর ইউরিয়ান, 7। ই ফর ক্রিপসিন। ফার্স্টে যে ওয়ার্ডটা মনে রাখবে সেটা হচ্ছে পাইকাট, এবং রেঞ্জ গুলো পরে মনে রাখবা। 2 এর পরে কত? 4.5। 4.5-এর কত? কত? 5। 5-এর পরে কত? 7। 7-এর পরে কত? 8। ঠিক আছে, আমার সাথে সাথে বলো, 2 এর পরে কত? 4.5। চোখ অফ করো, চোখ অফ করে বলো। 2 এর পরে কত? 4.5। 4.5-এর পরে কত? 5। 5-এর পরে কত? 7। 7-এর পরে কত? 8। বুঝতে পারছো? 2 এর পরে 4.5, 4.5-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে কত? 8। হোমওয়ার্কটা কি? পাই কাট। ওকে, এরপরে দেখো এই যে হিউজ ইম্পর্টেন্ট, দেখবা সিকিউ। এবং এখানে দেখবা সবগুলাই হচ্ছে বিক্রিয়া তোমার বাড়ে। মাত্র একটা জিনিস আছে এখানে, যে বিক্রিয়ার হারটা কমে, কি? এটা হচ্ছে প্রোডাক্টের ঘনত্ব। বুঝতে পারতেছো? ইনহিবিটরটা অলওয়েজ তোমার বাধাগ্রস্ত করে। তো বুঝতেছো ইনহিবিটর যে কিন্তু কনসেপ্ট এখানে বুঝাই দিছে, ক্লিয়ার করে দিছে। এরপর দেখো সর্বপ্রথমে এনজাইম প্রচুর পরিমাণে সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত, প্রোডাক্ট মানে কি? উৎপাদ, উৎপাদে পরিণত করতে পারে এনজাইম। এরপরে দেখো এই যে উৎপাদে পরিণত করতে পারে কিভাবে, অনেক পরিমাণ উৎপাদে কিভাবে পরিণত করে, এনজাইমের যে ব্যাখ্যা বা এনজাইমের যে সংজ্ঞা, এখানে কিন্তু আমরা দেখছি যে এনজাইম পুরো বিক্রিয়াটাকেই প্রভাবিত করতে পারে। এরপরে দেখো এনজাইমের সিস্টেমিক কার্যক্রমে কি? জীবন। এখন মোস্ট দ্য লাস্ট ইম্পর্টেন্ট টপিক, এনজাইমের ব্যবহার। খুব খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটাই ক্ষতেও আসতে পারে, গতেও আসতে পারে, ঘতেও আসতে পারে। এইচএসসি, কথা বুঝতে পারতেছো?
মোস্ট ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের এমসিকিউ আসে এখান থেকে, প্লাস এইচএসসি যে এমসিকিউ আছে ওইটাও আসে। তাহলে বুঝতেই পারতেছো এটা কতটা গুরুত্ব দিয়ে তোমাকে করতে হবে। দেখো সেলুলোসের ব্যবহার করা ফার্স্টে, কফি প্রক্রিয়াজাতকরণে সেলুলোজ এনজাইমটা কি ব্যবহৃত হয়? পেপার অ্যান্ড পাল্প এবং বস্ত্রশিল্পে এটা ব্যবহৃত হয়। ওয়াশিং পাউডার, লন্ড্রি ডিটারজেন্টে গুরুত্বপূর্ণ উপাদান। ফলের জুস, ওষুধ শিল্প এটা কি প্রয়োগ আছে? কফি, কফি প্রক্রিয়াজাত আর কি পেপার অ্যান্ড পাল্প এবং কি বস্ত্রশিল্পে ব্যবহার করা হয়। মনে রাখবা কফি প্রক্রিয়াজাত আর হচ্ছে পেপার, কফি পেপার, কফি পেপার এই দুটো জিনিস মনে রাখবা। কফি পেপার, কফি পেপার, কফি পেপার সেলু, সেলুর কফি, সেলুর কফি পেপার, মনে রাখবা। এরপরে যাচ্ছে দেখো প্রোটিয়াস, প্রোটিস এনজাইম কোনগুলা? পেপসিন, ট্রিপসিন, পেপেইন। দেখো প্রোটিয়েজের ব্যবহার কি? রক্ত তঞ্চন নিয়ন্ত্রণে প্রোটিয়েজ এনজাইমটা ব্যবহার করা হয়। রক্ত তঞ্চন নিয়ন্ত্রণে কি প্রোটিয়েজ, কোন এনজাইমটা ব্যবহার করা হয়? প্রোটিয়েজ। অ্যামাইলেজ, হোয়াট ইজ অ্যামাইলেজ? সবগুলাতে কিন্তু বুঝাই দিছিলাম। স্টার্চের প্রথম হলো কি অ্যামাইলেজ, আর কোন ওয়ার্ডটা ছিল এখানে? অ্যামাইলোপেকটিন ছিল। কত ভাগ ছিল অ্যামাইলোজ? 22 ভাগ ছিল। এরপরে দেখো এই যে প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি চিকিৎসায় এনজাইম ব্যবহার করা হয়। প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট, প্যানক্রিয়াটিক মানে কি? অগ্ন্যাশয়ের যে এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি আছে ওই চিকিৎসায় কিন্তু অ্যামাইলেজ মনে রাখবা। অগ্ন্যাশয়ে যে এনজাইম আছে, অগ্ন্যাশয় শরীয়তে অগ্ন্যাশয়, যেটা ইংলিশে বলা হয় প্যানক্রিয়াটিক, শরীয় পর অগ্ন্যাশয়, অগ্ন্যাশয় আর হচ্ছে অ্যামাইলেজ। বুঝতে পারছো? এইভাবে মনে রাখবা অগ্ন্যাশয় এবং হচ্ছে কি অ্যামাইলেজ। অগ্ন্যাশয় যে এনজাইম আছে ওটা রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে কি অ্যামাইলেজ ব্যবহার করা হয়। অগ্ন্যাশয় অ্যামাইলেজ ব্যবহার করা হয়। এখন কাপড় বাসন কচনে বা বিয়ার মদ উৎপাদনে অ্যামাইলেজ ব্যবহার করা হয়, ওইখানেও দেখছিলাম। সো ওই জিনিসটা কিন্তু আবার আসছে এখানে। কোথায় দেখছি? প্রোটিনে দেখছি, কিন্তু শর্করায় দেখছি, সরি শর্করায় দেখছি বিয়ার আর মদ উৎপাদন কি অ্যামাইলেজটা ব্যবহার করা হয়। এরপর দেখো ক্যাটালিস, ইউজ ইম্পর্টেন্ট। ক্যাটালিস এই ওয়ার্ডটা যদি ফার্স্ট তোমরা পাও সেটা তোমরা পাবা ফার্স্ট চ্যাপ্টারে, আই থিঙ্ক তোমরা এই যে ওয়ার্ডটার সাথে পরিচিত ক্যাটালিস। ক্যাটালিস যেটা আছে, তো ক্যাটালিস কি করে? এটা হচ্ছে হাইড্রোজেন যে পারক্সাইড আছে ওইটাকে ভাঙ্গে, ভাঙ্গে কি পানি আর অক্সিজেনে পরিণত করে। দেখো হাইড্রোজেন পারক্সাইড ভেঙে কি করছে? পানি আর অক্সিজেনে পরিণত করছে। এবং কোন এনজাইম এটা করে? এটা হচ্ছে ক্যাটালাইজ করে। প্রত্যেকটা যে সেটা পাওয়া যায়, এটা হাইড্রো পারক্সাইড, কিন্তু H2O না, কিন্তু H2O2, খেয়াল রাখো এটা ব্যবহার ইউজ ইম্পর্টেন্ট। দেখো এর মধ্যে মানে হিউজ ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে চোখের কন্টাক্ট লেন্স পরিষ্কারে কোনটা ব্যবহার করা হয়? চোখের কন্টাক্ট লেন্স, চোখের কন্টাক্ট লেন্সের ক্ষেত্রে ক্যাটালাইজ। আর চোখের, চোখের কি এই দেখো এখানে একটা আছে, চোখের ছানির অস্ত্রোপচার কোনটা? এটা কিন্তু আবার ট্রিপসিন। তোমরা দেখো চোখের ছানির অস্ত্রোপচারে ট্রিপসিন, চোখের ছানির অস্ত্রোপচারে কোনটা? ট্রিপসিন ব্যবহার করা হয়। আর চোখের কন্টাক্ট লেন্সের জন্য কি পরিষ্কারের ক্ষেত্রে ক্যাটালাইজ ব্যবহার করা হয়। চোখের ছানি অস্ত্রোপচার ট্রিপসিন, চোখের কন্টাক্ট লেন্স পরিষ্কারের কাজে ক্যাটালাইজটা, ক্যাটালাইজ ব্যবহার করা হয়, ক্যাটালাইজটা ব্যবহার করা হয়। এরপরে দেখো জাইমেজ আছে। জাইমেজটা কি? জাইমেজ হচ্ছে জাইমেজের সাথে সম্পর্কিত কোনটা? ইস জাতীয় ছত্রাক। কোনটা? ইস জাতীয় ছত্রাক। জাইমেজ যে একটা হচ্ছে একটু জটিল প্রকৃতির। জাইমেজ ফার্মেন্টেশন হিউজ ইম্পর্টেন্ট, অনেক অনেক জায়গায় এই টপিকটা পাবা। এই জাইমেসের টপিকটা হিউজ জায়গায় পাবা, এখানে জাস্ট একবার ভালো করে একটু দেখে নাও, দেখবা প্রত্যেকটা জায়গায় এগুলো এই চ্যাপ্টারটা তুমি পাবাই। যেমন এটা তুমি আহ শ্বসনের যে চ্যাপ্টারটা আছে বোটানির, সেখানে পাবা। এটা হচ্ছে তোমার ওই বায়ুর অনুপস্থিতি যেটা যে শ্বসনটা হয়, অ- ওই ওই ক্ষেত্রে তোমরা এই পড়াটা পাবা। দেখো জাইমেস কত ছত্রাক, বিশেষ করে ইস্ট জাতীয় ছত্রাকে জাইমেস এনজাইমটা বিদ্যমান। জাইমেস এনজাইমটা জটিল প্রকৃতি। ইস্ট জাতীয় ছত্রাকে বিদ্যমান যে এনজাইম শর্করাকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইডে পরিণত করে, তাই কি জাইমেস বলে। অ্যালকোহল উৎপাদন ও বেকারি শিল্পে জাইমেস এনজাইমটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বুঝতে পারতেছো? এটা কি অক্সিজেনের অভাবে বাবা, অক্সিজেনের অভাবে
আমি তোমাদেরকে আবার একটু বলি, গ্লুকোজ যদি অক্সিজেনের অভাবে জারিত হইতে না পারে, সেক্ষেত্রে ওটাকে বলে কি, অবাত শ্বসন। আর যেটা অক্সিজেনের মাধ্যমে শ্বসনে, যে ক্লিয়ার, ওই কনসেপ্ট আমি ক্লিয়ার করছি এখানে, যে যদি অক্সিজেনের উপস্থিতি গ্লুকোজের বিক্রিয়াটা হয় অক্সিজেনের সাথে, বা অক্সিজেনের সাথে যদি দহন হয় গ্লুকোজের, সেক্ষেত্রে ওইখানে কি উৎপন্ন হয় বলো? ওইখানে যে প্রোডাক্ট উৎপন্ন হয়, আর অক্সিজেন যদি না থাকে সেখানে কিন্তু সেম উৎপাদটা উৎপন্ন হবে না। যেটা অক্সিজেনের সাথে উৎপন্ন হয় ওটা হচ্ছে সবাত শোষণ, যেটা অক্সিজেন থাকে না, অক্সিজেন যুক্ত হতে পারে না, ওটা হচ্ছে অবাত শোষণ। তো অবাত শোষণ করে যারা নিম্ন শ্রেণীর জীব, তাদের ক্ষেত্রে নিম্ন শ্রেণীর জীব কারা? ওটা হচ্ছে ছত্রাক, বিশেষ করে ইস্টের ক্ষেত্রে বিষয়টা বেশি উপযোগ্য। এরপরে দেখো, অক্সিজেন না থাকার কারণে ওরা দুই অনু কার্বন ডাই অক্সাইড তৈরি করে এবং ইথাইল অ্যালকোহল তৈরি করে। এবং দেখবা এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে রুটি ফোলাতে কেন এটি ব্যবহার করা হয়? রুটি ফোলাতে ইস্ট জাতীয় ছত্রাকটা কেন ব্যবহার করা হয় বলো? ওদেরকে এখানে লিখে দিচ্ছি যে রুটি, কিন্তু একটা গুরুত্বপূর্ণ রুটি ফোলাতে কেন ইস্ট ব্যবহার করা হয়? তো প্রত্যেকটা গ, ঘ প্লাস কি আসে, প্লাস এমসিকিউ কি আসে, বোর্ড কোশ্চেন সবই দেখা দিচ্ছে। কেন ব্যবহার করা হয় আমি উত্তরটা জানো? তোমরা একবার ইস্ট ফার্স্টই করবা। ইস্ট হচ্ছে একটা ছত্রাক বা নিম্ন শ্রেণীর ব্যাকটেরিয়া, যেটির শ্বসনটা হচ্ছে অবাত শ্বসন প্রক্রিয়া। অবাত শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনটা ব্যবহৃত হতে পারে না। সেই ক্ষেত্রে ইস্ট জাতীয় ছত্রাকে বিদ্যমান যে এনজাইমটা থাকে, সেটা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল বা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে জাইমেস এনজাইমের প্রভাবে। এরপরে লাগবে যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হয় সেটি বের হয়ে যায়। সেটি কি বের হতে পারে? যাই হোক, ওই কার্বন ডাই অক্সাইড যে দুই অণু কার্বন ডাই অক্সাইড যে উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইডের প্রভাবেই রুটিটা ফুলতে বাধ্য হয়। কথা বুঝতে পারছো? সেম ভাবেই লিখবা, ক্লাসে রেখে রেখে দিবা, দুই দুই ব্যবহার করতে। ওকে, দেখা যায় আমি যে ব্যবহার, অ্যালকোহল উৎপাদনে জাইমিস এনজাইমকে ব্যবহার করে কি উৎপন্ন হয়? অ্যালকোহল উৎপাদনে বেকারি শিল্পের ব্যবহার আছে, এটা এখানে লেখছে। এরপর সে লাইপেজ, লাইপেজ হচ্ছে দই পনির শিল্প, অগ্নাশয় বিভিন্ন রোগ নির্ণয়ে। বলো, অগ্নাশয় যে রিপ্লেসমেন্ট থেরাপি, ওটার ক্ষেত্রে কোনটা? বলছিলাম অতে অগ্নাশয়, অতে কি অ্যামাইলেস। আর বিভিন্ন রোগ নির্ণয় যেটা অগ্নাশয়, এটা কিন্তু লাইপেজ। কেয়ারফুল। ফলের রস পেকটিন, পনির তৈরি দুধের রেনিন, কাপড়ের দাগ মোচন, এই যে অ্যামাইলেস লাইপেজ। চামড়া লোম মুক্তকরণ, হিউজ ইম্পর্টেন্ট, প্রোটিওলাইক এনজাইম, ক্ষত নিরাময়ে, হজম সংশোধনে, প্রাণ রাসায়নিক বিশ্লেষণে। চোখে সাইনস্ত করেছে কে? ট্রিপসিন। কে করছে ফার্স্ট? ডক্টর জোসেফ ইসিন। কত সালে? 1980। কি ব্যবহার করছিল? দেখো, 0.025 সেন্টিমিটার প্রশস্ত ছিদ্র করছিল। কত সেন্টিমিটার এটা আসবে? তোমার বলে দিতে পারে 0.025 মিলিমিটার, নট মিলিমিটার, এটা কিন্তু সেন্টিমিটার। সে মাথায় রেখে এগুলা ছোট ছোট জিনিসগুলো কিন্তু আসলে মিস্টেক হয় এমসিকিউ এর ক্ষেত্রে। এরপরে দেখো, চিকিৎসা এনজাইমের ব্যবহার। আইসক্রিম, ক্যান্ডি যদি কোনগুলো ব্যবহার করা হয়? টমাটো মুক্ত করানো, হিউজ ইম্পর্টেন্ট। টমাটো মুক্ত করতে কোনটা ব্যবহার করা হয়? ইউরোবায়োলস। ফটোগ্রাফি শিল্পে ওটিএস। কাগজ শিল্পে কি আছে এগুলো দেখবা। রাবার শিল্পে ক্যাটালাইস। পরিবেশ সংরক্ষণে যে প্রযুক্তি, ডিটারজেন্ট, পরিষ্কারক প্রস্তুতি, এগুলো দেখবা। এই যে পার্থক্য গুলো আছে, দেখো ওগুলো পড়লেই বুঝবা। জাস্ট যা পড়াই দিচ্ছি ওইগুলাই দেখবা আছে। দেখো, এনজাইম কি? একটা বড় প্রোটিন অণু। কোএনজাইম কি? একটা অপ্রোটিন অণু। কোএনজাইম কোনটা করছিলাম আমরা? কোফ্যাক্টর করছিলাম, যে মেটাল হলে কোফ্যাক্টর প্রস্টেটিক গ্রুপের। আর যদি জৈব রাসায়নিক যৌগ হয় তাহলে হচ্ছে কোএনজাইম। বেসিক কিন্তু আগে ক্লিয়ার করছি। এবং এটার আণবিক ওজনটা কি অনেক কম। কোএনজাইম স্বাভাবিকভাবে কি এটার ওজন কম হবে, আর এটার এনজাইমের ওজন বেশি। কত? 12,000 থেকে প্রায় 10 লক্ষ ডাল্টন, আর এটা হচ্ছে 500 ডাল্টন।
এটা কি স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না? অবশ্যই কাজ করতে পারে। এটা কিন্তু পারে না, প্রোটিন অংশ ছাড়া কাজ করতে পারে না। কারণ কি, এটা কি একটা কনজুগেটেড এনজাইম ছিল। এরপরে দেখো 50 থেকে 60 কার্যকারিতা থাকে না, কারণ কি অধিক তাপে এটা নষ্ট হয়ে যায়। এটা ক্ষেত্রে কিন্তু তাপের অনেক সহন ক্ষমতা আছে এটা। এরপর দেখো ভিটামিন এনজাইম হিসেবে কাজ করে না কোনো ভিটামিন, বাট এটা কিন্তু কোএনজাইম হিসেবে কাজ করে অনেক ভিটামিন। উদাহরণ দেখবা, অজৈব অনুঘটক আর উৎসেচক, এটাও দেখবা। এরপরে দেখো যা আছে সার সংক্ষেপ আছে, এই যে কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন যুক্ত এনজাইম, যা দেখো এগুলো কিন্তু মাস্ট করবা বাবা। অধ্যায়ের লাস্টে যে পড়াগুলো থাকে অনেক কিছু লাইন আছে যেটা অধ্যায়ের ভিতরেও নাই। তো এগুলো কিন্তু দেখবা, অবশ্যই অবশ্যই পড়বা। বুঝা গেছে? অবশ্যই মাস্ট এগুলো পড়তে হবে। দেখো আমি তোমাদের কি কি শেষ করলাম। জাস্ট 3টা ক্লাসের মাধ্যমে কিন্তু কোশ্চেন যে চ্যাপ্টারটা আছে, কোশ্চেন কিন্তু আমি শেষ করে ফেলছি। এবং এইচএসসি তে কি আসে, ক, খ, গ, ঘ সহ প্লাস এমসিকিউ, এইচএসসির এমসিকিউ প্লাস মেডিকেল অ্যাডমিশন টেস্ট, কিভাবে লিখতে হবে, কোন লাইন করতে হবে, কোনটা বেশি করে করতে হবে, সবই কিন্তু দেখা দিচ্ছে। আশা করি ওদের কাছে এই বিষয়গুলো আর কঠিন লাগবে না, এবং সবাই কি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আরো বেশি বেশি তোমার ভিডিওটা আপলোড করতে পারি। ওকে, আজকে এই পর্যন্তই। পরের চ্যাপ্টারের জন্য, চ্যাপ্টার না পাওয়া পর্যন্ত সবাইকে শুভকামনা জানাই। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সবাই বন্ধুদের কি শেয়ার করে দেবা। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম।